আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। তোমাদেরকে আজকে অনেক বেশি ওয়েট করতে হলো। এক্সট্রিমলি সরি ফর দিস। আমি আসলে বাইরে ছিলাম, তাড়াহুড়ো করে আসছি। ইভেন আমার মাইক্রোফোনটা এখনো খুঁজে পাই নাই। যাই হোক, মাইক্রোফোন ছাড়াই আজকে লাইভ এসেছি। তোমরা একটু জানাও আমাকে কমেন্ট করে যে শব্দ ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আর আমরা এই ভিডিওতে আজকে কি পড়াশোনা করব? আজকে আমরা এই ভিডিওতে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ প্রায় ৯০টির মতো ব্রিফ কোয়েশ্চেন পড়ব। ৯০টি ব্রিফ পড়তে আমাদের ১ ঘন্টার বেশি লাগবে না আশা করি। আমরা উত্তর সহ তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে? আর আমরা হচ্ছে ইয়ার বাই ইয়ার পড়ব। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত পড়ব। তো অনেকে ভাবতে পারে যে ২০২১ টা খুব একটা গুরুত্বপূর্ণ না। অবশ্যই গুরুত্বপূর্ণ। ২১ থেকেও তোমাদের ২২ এক্সামে ব্রিফ কোয়েশ্চেন এর ক্ষেত্রে কমন আসতে পারে। নরমালি শর্ট বা ব্রড কোয়েশ্চেন রিপিট হয় না। ব্রিফ কিন্তু রিপিট হয়। ঠিক আছে? তো অবশ্যই আজকের ক্লাসটি তোমরা একটু গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবে। আর আমি একটু দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা। আচ্ছা, সাউন্ড নরমালের থেকে একটু কম, একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও। ইভেন আমার ফোনটাও চার্জ নেই। আমি মায়ের ফোন নিয়ে এসে তোমাদের কমেন্টস গুলো দেখবো। তো কারোর কোনো কমেন্ট থাকলে সেটাও করবে। কে কোথা থেকে ভিডিওস গুলো দেখছো সেটা একটু কমেন্ট করে জানাবে। আর চলো আমরা সরাসরি হচ্ছে ক্লাসে চলে আসি। আজকে এমনিতেই দেরি করে ফেলেছি। তো 2015 প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ সনেট 18? সনেট 18 এই সনেটের সাবটাইটেলটা কি? সাবটাইটেল হচ্ছে ওখানকার প্রথম লাইনটা, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমরা অলরেডি জানি, অর্থাৎ সনেটের প্রথম লাইনটাকেই সাবটাইটেল বলা হয়। শেক্সপিয়ারের কোনো সনেটেরই মূলত কোনো টাইটেল বা নাম টাম কিছু নেই। ওকে, দ্য নেম ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন 10,000। আচ্ছা, বলছে যে এই যে 10,000 স অ্যাট এ গ্লান্স, এক নজরে 10,000 ফুল দেখলাম। এই সেন্টেন্সটার মধ্যে এক ধরনের ফিগারেটিভ স্পিচ আছে, অর্থাৎ এটা নর্মাল কোনো সেন্টেন্স না। কোন ধরনের ফিগার স্পিচ ব্যবহার করা হয়েছে? তো এটাকে বলা হয় হাইপারবোল। ঠিক আছে? আমরা জাস্ট লিখবো ইন দিস লাইন হাইপারবোল ইউজড। যদিও এখানে দুটো লিখছে, হাইপারবোল অ্যান্ড হাইপারব্যাটন আর ইউজড। জাস্ট হাইপারবোল লিখলেই ফুল মার্কস পাবে। ইউ ক্যান ট্রাস্ট মি। ওকে, পরের অংশ, সালাম দিয়েছো একজন, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও। একা একা কথা বলার সময় মানে মনে হয় যেন আমি একাই কথা বলছি। ঠিক আছে? তোমরা কেউ আসো কিনা একটু হাই হ্যালো প্লিজ জানাও। আর যেটা করতে হবে সেটা ভিডিওতে লাইক দিয়ে দিবা। ঠিক আছে? আরেকটি কথা বলি, আমরা ব্রিফ কোয়েশ্চেনটাকে হচ্ছে পাবলিকলি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবে আমার শর্ট কোয়েশ্চেন্স, ব্রড কোয়েশ্চেন্স আমি লাইন বাই লাইন তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিয়েছি আমার কোর্সের মধ্যে। জাস্ট কোর্সটা নিবা, এক্সাম যদি একদিন পরেও হয়, 2 দিন পরেও হয়, দেখবে যে ওখানে টোটাল 6-7 ঘন্টার ক্লাস থাকে মাত্র। 2 দিনের মধ্যে এটা শেষ করে ফেলা সম্ভব এবং ভালো প্রিপারেশনও হয়ে যাবে। কারণ ওখানে আমি লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তোমাদেরকে এক্সপ্লেইন করে দেই, লাইনগুলো পড়ে দেই, অর্থ বলে দিই সবগুলো। অর্থাৎ অবশ্যই কোর্স নেওয়া উচিত সামনে একদিন সময় থাকলেও। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, হোয়াট ইজ ফার্ন হিল? ফার্ন হিলটা হচ্ছে আমাদের ডিলান থমাসের লেখা একটা কবিতা ছিল। তো ফার্ন হিল জিনিসটা কি? ফার্ন হিল ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্ম অফ দ্য পোয়েটস অ্যান জোন্স। এইটুকুই আমরা লিখবো। আমাদের যে রাইটার, ওনার নাম কি যেন বললাম, ডিলান থমাস। ওনার যে আন্ট ছিল, আন্টের যে বাড়িতে যে ফার্মটা ছিল, ওই ফার্মের নাম ছিল ফার্ন হিল, ওনার ফার্মের নাম। ঠিক আছে? এবং উনি ওখানে ছোটবেলা কাটিয়েছেন, সেটা আমরা চাইলে লিখতে পারবো। অন দিস ফার্ম থমাস passed many of his school holidays in his childhood. ছোটবেলায় উনি এখানে সময় কাটিয়েছেন। Whom does Gray compare the dead villagers? Gray বলতে আমাদের মনে হয় থমাস গ্রের কথা বলছে, রাইট? Whom does Gray compare the dead villagers with? মৃত ভিলেজার্সদের সাথে তাকে তুলনা করা হয়েছে। Gray compares the village people to undiscovered gems. গ্রামের মানুষগুলোকে আমাদের রাইটার তুলনা করেছেন কিসের সাথে? আনডিসকভার্ড জেমস এর সাথে। আনডিসকভার্ড জেম বলতে বোঝায় এমন কিছু মূল্যবান রত্ন যেগুলো এখনো পর্যন্ত আবিষ্কারই করা হয়নি। ঠিক আছে? ইন কেভস অর ইন দ্য ওশান। কেভস ইন দ্য ওশান অর্থাৎ সমুদ্র গর্ভের নিচে যে গর্তের মধ্যে যে জেমস গুলো আছে, যেগুলোকে এখনো আবিষ্কার করা হয়নি, এগুলোর সাথে তুলনা করা হয়েছে কার? গ্রামের মানুষদেরকে। আমরা শুধু এটুকু লিখলে আমরা ফুল মার্কস পাবো। তবে যার ভালো ব্রেন সে চাইলে বাকিটুকু লিখতে পারো। অ্যান্ড টু ডিসকভার্ড ফ্লাওয়ার্স ইন দ্য ডেজার্ট, এবং ডেজার্ট বা মরুভূমির মধ্যে যে ফুলগুলো জন্ম নেয় সেটার সাথে তুলনা করেছে। আমরা সংক্ষেপে কিছু সামারি করে নিব। গ্রামের মানুষদেরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? মরুভূমির মধ্যে যে একটা ফুল জন্ম নেয় বা কিছু ফুল জন্ম নিয়েছে, খুঁজে পাওয়া গেছে সেই ফুলের সাথে, এবং
সমুদ্রের নিচে আজও পর্যন্ত পাওয়া যায়নি যে সমস্ত মূল্যবান রত্নপাথর সেগুলোর সাথে। আমি তো আবার কথা বলার গতিও কমায় দিছি। সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে? একটু প্লিজ কমেন্ট করে জানাবে তো সাউন্ড ঠিক আছে কিনা। পরের প্রশ্ন, ডিফাইন অক্সিমোরন উইথ অ্যান এক্সাম্পল। অক্সিমোরন জিনিসটা কি? এক্সাম্পল দিয়ে বোঝাও। অক্সিমোরন বলতে বোঝায় দুটো শব্দকে বলবো একটা আরেকটার অপোজিট। যেমন আমার মনে করো যে ভয়ঙ্কর ভালো লাগছে, ভয়ঙ্কর জিনিসটা কিন্তু খারাপ লাগা, আমরা বলছি ভয়ঙ্কর ভালো লাগছে। অথবা মনে করো জিনিসটা হচ্ছে খুবই পেইনফুল একটা আনন্দ, ঠিক আছে? এই টাইপের কথাগুলোকে বলা হয় অক্সিমোরন। তো দেখো অক্সিমোরন, এখানে আমরা কখনোই কোয়েশ্চেনের অ্যান্সারে ইট লিখবো না, আমরা লিখবো অক্সিমোরন। অক্সিমোরন ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ, অক্সিমোরন এক ধরনের ফিগারেটিভ স্পিচ বা ফিগার অফ স্পিচ বা লিটারারি ডিভাইস যেখানে হুইচ, যেখানে টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস আর প্লেসড সাইড বাই সাইড, দুটো বৈপরীত অর্থ প্রকাশ করে এরকম ওয়ার্ডকে সাইড বাই সাইড মানে একসাথে ব্যবহার করা হয় ফর এ স্ট্রাইকিং ইফেক্ট, সুন্দর একটা অর্থ তৈরি করার জন্য। ফর এ স্ট্রাইকিং ইফেক্ট, যদি ফর এ স্ট্রাইকিং ইফেক্ট মনে না থাকে জাস্ট এটুকু লিখবা, হয়ে যাবে। দেন আমাদের একটা এক্সাম্পল দিতে হবে। ফর এক্সাম্পল, লাইফ ইজ বিটার সুইট, জীবনটা হচ্ছে খুবই তিক্ত মিষ্ট একটা জীবন, অর্থাৎ মিষ্টি আনন্দ দুঃখ সবই আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স আমাদের। তোমরা এখন লাইভে আসো হচ্ছে টোটাল 14 জন, আস্তে আস্তে বাড়বে আমাদের লাইভে। ওকে, তোমরা কি ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করতে পারবা? সম্ভব হলে এটা করে দিও। আমাদের গ্রুপে পেইড কোর্স নিয়েছে, গ্রুপে আমি রেখেছি প্রায় 200 মানুষের মতো, 200 জনের মতো স্টুডেন্ট গ্রুপেই আছে, কিন্তু লাইভ ক্লাসে তোমরা থাকতে চাও না। এখন 19 জন দেখতে পাচ্ছি, এই সংখ্যাটা বাড়াতে হবে, এটা তোমাদের করতে হবে, ঠিক আছে? একটু ভিডিও গ্রুপে শেয়ার করে দাও আমাদের গ্রুপে, যদিও অলরেডি শেয়ার করে দিয়েছি গ্রুপের সবাইকে বলছি, বাকিদেরকেও একটু আসতে বলো লাইভে। ওকে, পরের কোয়েশ্চেন, দাস আই এন্টার্ড দাস আই গো, এভাবেই এসেছিলাম এভাবেই চলে যাব। হু ইজ দ্য স্পিকার, এই লাইনটার বক্তা কে ছিলেন? এই লাইনটার বক্তা ছিল দ্য প্যাট্রিয়ট ইজ দ্য স্পিকার হিয়ার। প্যাট্রিয়ট কবিতার বক্তা কে ছিলেন? ওই সেই প্যাট্রিয়টই। প্যাট্রিয়ট মানে কি? দেশপ্রেমিক। ওই দেশপ্রেমিকেরই কথাটা ছিল এটা। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম টু ড্যাফোডিলস? টু ড্যাফোডিলস কবিতার মেসেজটা কি? মেসেজ জিনিসটা হচ্ছে মানুষ বা কোনো সুন্দর জিনিসই সারা জীবন থাকে না। দ্য মেসেজ অফ দ্য পোয়েম ইজ দ্যাট লাইফ অফ এ হিউম্যান বিইং ডাজ নট লাস্ট ফর লং। মানুষের জীবন কখনোই চিরকাল থাকবে না বা চিরকাল কেউ বেঁচে থাকবে না, এটাই আমাদের মেসেজ টু ড্যাফোডিলস থেকে। এটা কিন্তু আমাদের সামারি অলরেডি আমাদের কোর্সের মধ্যে আছে, সামারি দেখবা, কোয়েশ্চেন আনসার আমি যা দিয়েছি কোর্সের মধ্যে সবই দেখবা, এই ভিডিও ডেসক্রিপশনে এভরিথিং লেখা আছে, ঠিক আছে? যারা কোর্স নাও নি, নতুন যদি কেউ ভিডিও দেখো তারাও ডেসক্রিপশনে একটু চেক করে আমার কোর্সগুলো নিয়ে নেবে যোগাযোগ করার মাধ্যমে, সবই বিস্তারিত লেখা আছে। হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য সনেট অন হিজ ব্লাইন্ডনেস? অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটার রাইম স্কিম কি? এটা আমার কাছে এই ধরনের প্রশ্নগুলো খুবই লজিক্যাল মনে হয়। একটা কবিতার রাইম স্কিমটা আমার মুখস্থ করা আসলে উচিত না, ঠিক আছে? নর্মালি কবিতা থাকবে, আমি পড়বো, শেষের ওয়ার্ডগুলো দেখে দেখে আমি রাইম স্কিমসগুলো লিখবো। তবে তোমরা কেউ চাইলে রাইম স্কিমসটা মুখস্থ রাখতে পারো। এই ধরনের প্রশ্ন নর্মালি আসবে না, যদিও আসে শুধুমাত্র একটাই আসবে, ঠিক আছে? আর আমরা ইনশাল্লাহ এই ভিডিও থেকে 10টির বেশি ব্রিফ কোয়েশ্চেন্স কমন পাবো ফাইনাল এক্সামে ইনশাল্লাহ। ওকে, তো এখানে ছিল, এটা আর কি পড়বো, এটা দরকার নেই, রাইম স্কিম মুখস্থ করা একটু কষ্টকর। ওকে, হোয়ার দ্য ওয়াল্ট হুইটম্যান বোর্ন? ওয়াল্ট হুইটম্যানের জন্মস্থানটা কোথায়? এই ধরনের কোয়েশ্চেন খুবই কম আসে, তবে আসতে পারে। ওয়াল্ট হুইটম্যান ওয়াজ বোর্ন ইন লং আইল্যান্ড। উনি জন্মগ্রহণ করেছেন লং আইল্যান্ডে। এটা কোথায়? নিউ ইয়র্ক ইন ইউএস। ইউএস এর নিউ ইয়র্ক এলাকাতে লং আইল্যান্ডে জন্মগ্রহণ করেছেন ওয়াল্ট হুইটম্যান। হু ওয়াজ আখিলিস? আখিলিস হচ্ছে ট্রোজান যুদ্ধের মেইন হিরো। আখিলিস ওয়াজ দ্য গ্রেট হিরো ইন দ্য ট্রোজান ওয়ার। শুধু এটুকু লিখলেই হবে, ঠিক আছে? পরের লাইনে লিখেছে যে উনি হচ্ছে হেক্টরকে খুন করেছিলেন, ব্যাটলে মেরে ফেলেছিলেন, সেটা আমরা লিখতে পারি। শুধু প্রথম লাইনটাই সঠিক অ্যান্সার, মানে এটুকু লিখলেই হবে। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম হোম বিউরিয়াল? হোম বিউরিয়াল রবার্ট ফ্রস্টের এই কবিতাটার থিমটা কি, মেইন থিমটা কি ছিল? মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। The theme of Home Burial by Robert Frost is the misunderstanding between husband and wife. এই দুজন যদি একজন একজনের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না, আসলে কখনোই সংসার করা সম্ভব হয় না। 10 বছর, 5 বছর, 2 বছর পরে একদিন মানে সংসার নষ্ট হবে। ওকে, পরের কোয়েশ্চেন, হু ওয়াজ মডগান? মডগানটা কে ছিলেন? আচ্ছা, মডগানের এখানে বেশ কয়েকভাবে হচ্ছে উদাহরণ দেওয়া যায়, আমরা জাস্ট এরকম ভাবে লিখতে পারি, মডগান ওয়াজ দ্য beloved of the poet
ডব্লিউবি ইয়েটস, ঠিক আছে, ওনার গার্লফ্রেন্ডের নাম ছিলেন মর্গান, যিনি ওনাকে বারবার রিজেক্ট করেছিলেন। অথবা আমরা লিখতে পারি মর্গান ওয়াজ অ্যান আইরিশ রেভলিউশনারি। আয়ারল্যান্ডের যে বিদ্রোহ করেছিলেন যে মহিলাগুলো, তার মধ্যেকার একজন নেতা ছিলেন, হু প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফ্রিডম অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের স্বাধীনতার ক্ষেত্রে উনি বেশ ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বঙ্গবন্ধুর মতো এতটা না, মানে উনি হচ্ছে আইরিশ রিপাবলিকান যে অ্যাসোসিয়েশন ছিল তার মধ্যেকার একজন সদস্য এবং ভালো সদস্য। মর্গানের আরো একটা পরিচয় আছে, উনি কিন্তু তৎকালীন সময়ে অভিনেত্রী ছিলেন। আল্লাহ, এতক্ষণ ধরে মাত্র একটা শেষ করলাম, ও মাই গড। আচ্ছা, আমরা আরেকটু দ্রুত এগোনোর চেষ্টা করি। 2016-তে আমরা চলে এসেছি। হোয়াট ডাজ শেক্সপিয়ার মিন বাই আই অফ হেভেন? আই অফ হেভেন বলতে কি বোঝায়? স্বর্গের চোখ, সূর্যকে বোঝায়। দ্য আই অফ হেভেন মিন্স দ্য সান। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম টু ড্যাফোডিলস? টু ড্যাফোডিলস কবিতা লেখার টোনটা কেমন ছিল? টোন মানে স্বর, কোন ধরনের সুরে উনি লিখেছেন? দুঃখ ভরা সুরে। দুঃখ ভরা সুরকে ইংলিশে বলা হয় মেলানকোলিক অর স্যাড টোন। তাহলে দ্য টোন অফ দ্য পোয়েম ইজ মেলানকোলিক অ্যান্ড স্যাড। মেলানকোলি ভুলে গেলে ডিরেক্ট স্যাড। I will bring life to the lees. Which figure of speech is used here? এখানে কোন ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? আমি জীবনের তলানি পর্যন্ত খেয়ে ফেলতে চাই। ইউলিসিস এই কথাটি বলেছিলেন, এটাকে মূলত মেটাফোর বলে। ঠিক আছে, জীবনকে খাওয়া যায় না, জীবনকে উনি হচ্ছে মদের সাথে তুলনা করেছেন। ঠিক আছে, তো মেটাফোর ইজ ইউজড হিয়ার। এই যে ইউজড অ্যাজ লাইফ ইজ কম্পেয়ার টু দ্য ওয়াইন অ্যান্ড বটল। জীবনটাকে হচ্ছে মদের বোতলের সাথে, ইন এ বটল, মদের বোতলের সাথে তুলনা করা হয়েছে। উনি হচ্ছে জীবনকে খেয়ে ফেলতে চায় একদম শেষ পর্যন্ত। হোয়াট ইজ শ্যাম্বলস গেট? শ্যাম্বলস গেট জিনিসটা কি? দ্য শ্যাম্বলস গেট ইজ আ প্লেস। শ্যাম্বলস গেট হচ্ছে একটা জায়গা ওয়ার পাবলিক এক্সিকিউশন ইজ ডান, যেখানে পাবলিক এক্সিকিউশন করা হয়। পাবলিক এক্সিকিউশন কি? প্রকাশ্যে মানুষ, হাজার হাজার মানুষের সামনে মানুষকে মার্ডার করা হয়, ফাঁসি দেওয়া হয়, মেরে ফেলা হয়। ইট ইজ অলসো এ প্লেস ওয়ার অ্যানিমালস আর স্লটার্ড। এবং একই জায়গাতে প্রাণীকেও হচ্ছে স্লটার করা মানে বধ করা বোঝায়। মূল কথা হচ্ছে মার্ডার করা, খুন, জবাই করা। তাহলে শ্যাম্বলস গেট হচ্ছে একটা, যেখানে এমন একটা প্লেস, পাবলিক প্লেস, যেখানে মানুষকে এক্সিকিউট করা হয়। এক্সিকিউশন মানে কোতল করা। ওকে, এই আমি কি কোয়েশ্চেন অ্যান্সার্স গুলো তোমাদেরকে আদৌ বোঝাতে পারছি? বা লাইভে কে কে আসো একটু কমেন্টস করো। আর লাইক দিতে বলছিলাম সবাইকে, লাইক দিছো। আমরা একটু জাস্ট আমি 30 সেকেন্ড একটা বিরতি নিব। রুকসানা আখতার কমেন্ট করেছো, সালাম দিয়েছো অনেকে। শাহিনা বেগম, মোর্শেদ স্যার 2 তারিখে কি এক্সাম হবে? এটা বলতে পারতেছি না। তোমরা নিজেরাই একটু ঘাটাঘাটি করো, ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলে যে আসলে 2 তারিখে এক্সাম হবে কিনা, স্যার এক্সাম হবে কিনা, সবাই এটা বলতিছো। আমরা একটা সেফ প্লেসে থাকবো, বুঝছো? সেটা হচ্ছে যে আমরা মনে করে নিব যে 2 তারিখে এক্সাম। আমি তোমাদেরকে আজকে রাতের মধ্যে এবং কালকে দুপুরের আগে আমি তোমাদের বাকি যে শর্ট কোয়েশ্চেন্স গুলো আছে সবগুলো নিয়ে ভিডিও তৈরি করে তোমাদেরকে লাইন বাই লাইন আমি পড়ে দিব, বুঝাই দেবো। ভিডিওসগুলো দেখবা যাতে 2 তারিখে এক্সাম হলে আমরা খুব ভালোভাবে এক্সাম দিতে পারি। ঠিক আছে, তবে 2 তারিখে এক্সাম হবে কিনা এটা আমি জানি না, আমি রাজনীতির সাথে একদমই জড়িত না। যেটা বুঝি যে বিএনপির যেহেতু হচ্ছে আন্দোলন করতেছে বা এরকম, এটা তো সরকার তো ধরো এটা তো পক্ষে না। সরকার চাইবে যে সবকিছু স্বাভাবিকভাবে থাকুক, আবার অন্য দল চাইবে যেটা যেন না হয়। এটা আমি জানি না, তোমরা নিজেরা জানলে তোমরা প্লিজ আমাকে জানাই দিও, যাতে আমি হচ্ছে বাকিদেরকে বা গ্রুপে পোস্টে জানাই দিতে পারি। ঠিক আছে, আপনার লাস্ট লাইভ ক্লাস করে আমি ব্রিফ 10টার অ্যান্সার করতে পেরেছি। থ্যাঙ্কস এ লট। ফারহানা হক, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার দেখা যাচ্ছে না স্ক্রিন? আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার না দেখা গেলে তোমাকে করতে হবে কি, একটু হাই কোয়ালিটিটা দিয়ে দিতে হবে। সেটিংসে ক্লিক করে হাই কোয়ালিটি দিয়ে দাও। ফার্স্ট ইয়ার থেকে শুধু স্টাডি শুরু করতে ইচ্ছে হচ্ছে স্যার, অনলি ফর ইউ। ওকে, তো তার মানে হচ্ছে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট না তুমি। ইতিমধ্যে আমাদের লাইভে আরো বেশ কিছু স্টুডেন্ট চলে এসেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পসিবল হলে একটু আমার ভিডিওটা শেয়ার করে দাও ফ্রেন্ডসদের মধ্যে। ঠিক আছে, এই যে মেয়েটা বললো ফারহানা হক, 10টা ব্রিফ কোয়েশ্চেন কারেক্ট করতে পেরেছি জাস্ট আমার একটা ক্লাস দেখে। আগের রাইটিং স্কিলসে আমি হচ্ছে এরকম একটা ক্লাস দিয়েছিলাম। তো দেখো, এই যে 10টা কোয়েশ্চেন তুমি যে অ্যান্সার ঠিক করেছো, এটা যদি তোমার ফ্রেন্ডকে তুমি হেল্প করার কারণে সে করতে পারে, হেল্প কি হয়, জাস্ট ভিডিওটা শেয়ার করো, অথবা ফ্রেন্ডদেরকে বলবো যে আমার লাইভগুলো যেন দেখে। প্লিজ এটা করবা। কমপ্লিট হলে একটু ডান লিখবা, আমি দেখতে চাই যেটা আসলে করেছো কিনা। তো এই যে 10টা ব্রিফ কোয়েশ্চেন তোমার যদি কারেক্ট হয়, তুমি পরবর্তী শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন একটু মোটামুটি খারাপ লিখলেও টিচার ভাববে যে ও হচ্ছে ভালো স্টুডেন্ট, যেহেতু ব্রিফ কিন্তু নর্মালি কোনো স্টুডেন্টই
সবগুলো কমপ্লিট করতে পারে না, 2-4 জন পারে, এবং আমি যাদেরকে লাইভ ক্লাসে পড়াই তারা করতে পারো। ঠিক আছে? তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে ভিডিওসগুলো শেয়ার করো বা ফ্রেন্ডসদেরকে বলো আমার ফ্রি লাইভগুলো যেন দেখে, এবং আমার কোর্স নিয়ে নিলে তো আরো ভালো। ওকে, আমরা সরাসরি টপিকে চলে আসি। আর হ্যাঁ, যারা কোর্স নিতে চাও ডেসক্রিপশনে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করলেই হবে, বা ওয়েটা মূলত লেখা আছে। অভাগা মেয়ে লিখেছে জি। ওকে, তোর নাম অভাগা মেয়ে। পরের কোয়েশ্চেন, টু হুইচ লিটারারি এজ ডাজ ইবি ব্রাউনিং বিলং? ইবি ব্রাউনিং কোন এজের মানুষ ছিলেন? জাস্ট মনে রাখবা, ইবি ব্রাউনিং, দেন আমাদের আরেকটা ছিল রবার্ট ব্রাউনিং। কোন এজের? ভিক্টোরিয়ান এজের। ঠিক আছে, ভিক্টোরিয়ান এজের মানুষ হচ্ছে আমাদের ইবি ব্রাউনিং। সম্ভবত এলিজাবেথ ব্যারেট নাকি বেনেট ব্রাউনিং। কেউ যদি এটার ফুল নাম জানো ইবি ব্রাউনিং এর, একটু লিখে আমাকে কমেন্ট করে জানাও। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ? এটা কোন ধরনের কবিতা? এটা একটা লিরিক পোয়েম যার থিম ছিল মৃত্যু। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ ইজ এ লিরিক পোয়েম অন দ্য থিম অফ ডেথ, মৃত্যু নিয়ে লেখা একটা। এটা হচ্ছে এমিলি ডিকিনসনের লেখা, না সরি সিলভিয়া প্লাথের লেখা। ওকে, পরের প্রশ্ন, হোয়াট ডাজ ইয়েটস মিন বাই ইন্টেলেকচুয়াল হেট্রেড? ইন্টেলেকচুয়াল হেট্রেড জিনিসটা কি? বাই ইন্টেলেকচুয়াল হেট্রেড ইয়েটস মিনস দ্য ওর্স্ট কাইন্ড অফ হেট্রেড। ইন্টেলেকচুয়াল হেট্রেড বলতে উনি বুঝিয়েছেন সবচেয়ে জঘন্য রকম হেট্রেড। শেয়ার ডান ফারহানা হক, অসংখ্য ধন্যবাদ। হাসি আসছে। ফারহানা হককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তুমি যদি শেয়ার করার ফলে সেখান থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে, সে তোমাকে আবার থ্যাঙ্কস দিবে, কারণ এই ভিডিওসগুলো আসলেই হেল্পফুল। এখান থেকে ইনশাল্লাহ আমরা 10টার বেশি কমন পাবো। 15 থেকে 20-21 পর্যন্ত পড়লে মানে কমন পড়তে বাধ্য। ওকে, আর আরেকটা কাজ আমাকে করো, আমি এখানে টাইম দেখতে পাচ্ছি না যে ভিডিওটা কতটুকু লম্বা হলো, একটু প্লিজ কমেন্ট করে কেউ একজন জানাও। শেয়ার ডান রাসেল, থ্যাংক ইউ সো মাচ। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, ওকে। ফারহানা হক শেয়ার করছো। রারেল ইসলাম, যাক, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তারপরের কোয়েশ্চেনটি, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য পাইক? পাইক হচ্ছে মাছের নাম, ওই মাছটার কালার কেমন ছিল? পাইক আর ডিপ গ্রিন অ্যান্ড গোল্ডেন কালার। পাইক মাছটা হচ্ছে দেখতে একটু গাঢ় সবুজ রং এবং গোল্ডেন কালার, ওর গায়ে একটু ফোটা ফোটা দাগও আছে। একটু এগুলো মনে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে গুগলে সার্চ করা, পাইক ফিশ লিখে সার্চ করা, ছবিটা দেখে নিবা। পরের কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ ফ্রিডম ডাজ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান্ট ফর হিজ কান্ট্রিম্যান বা দেশের মানুষের জন্য উনি কোন ধরনের স্বাধীনতা চেয়েছিলেন? ঠাকুর ওয়ান্টস ফর হিজ কান্ট্রিম্যান এ হেভেন অফ ফ্রিডম, একটা স্বর্গ চেয়েছিলেন, স্বাধীন স্বর্গ, যেখানে দ্যাট ফ্লারিশেস ইন অ্যান আইডিয়াল স্টেটস, যেটা মূলত আইডিয়াল স্টেট মানে আদর্শ রাষ্ট্র, একটা আদর্শ রাষ্ট্রে যে স্বাধীনতাটা ফ্লারিশ হয় বা চলে আসে, পাওয়া যায়, এরকম একটা স্বাধীনতা উনি চেয়েছিলেন। হোয়াট ইজ অনোম্যাটোফিয়া? আচ্ছা, ওনোম্যাটোফিয়া বলতে বোঝায় হচ্ছে একটা জিনিসের সাউন্ড ওই টাইপেরই, মাটি ফেলছি দুপ শব্দ হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওনোম্যাটোফিয়া। অনোম্যাটোফিয়া ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ, অনোম্যাটোফিয়া এক ধরনের ফিগার অফ স্পিচ যার অর্থ হুইচ, দেখো, স্পিচ ইন হুইচ দ্য সাউন্ড অফ ওয়ার্ডস রিফ্লেক্ট দেয়ার সেন্সেস, মানে যে সাউন্ডটা করা হচ্ছে ওই সাউন্ডটা আসলে কিসের সাউন্ড আমরা ওই সাউন্ড বা ওই ওয়ার্ডের মাধ্যমে বুঝতে পারছি। যেমন গরু কিভাবে ডাকে, ইংলিশে লেখে MOW, ম, তো গরুর ডাক অনেকটা ওই টাইপেরই মনে হয়। বা ব্যাং কিভাবে ডাকে, ক্রক। এগুলো এক ধরনের অনোম্যাটোফিয়া। ওকে, 22 মিনিট লম্বা হয়েছে আমাদের ক্লাস। আমরা 22 মিনিটে যেহেতু 2টা সাল শেষ করলাম, তাহলে সবগুলো শেষ করতে আমরা আশা করি 1 ঘন্টার মধ্যে পারবো। 1 ঘন্টায় 10 মার্কস বলা যায় যে শিওর আমরা ইনশাআল্লাহ এখান থেকে অ্যাকোয়ার করতে পারবো। তাহলে অনোম্যাটোফিয়া আমরা জানলাম। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম হোম বিউরিয়াল? দেখো, এটা কিন্তু আমরা রিপিটেশন পেলাম, যেগুলো রিপিট এসেছে সেটা আমি বলবো যে একদম খেয়ে ফেলো এই প্রশ্নটা, খুবই ইজি। হোম বিউরিয়ালের থিমটা কি ছিল? দ্য থিম ইজ মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এই দুজনের হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা নিয়ে লেখা হয়েছিল হোম বিউরিয়াল কবিতাটা। হোয়াট ইজ অ্যান ওড? আচ্ছা, ওডটাকে আমরা ডিরেক্ট মুখস্থ করতে হবে। ওড কি, লিরিক কি, এগুলো মুখস্থ করা বাধ্যতামূলক। Ode is a long lyric poem, serious in subject, elevated in style, and elaborate in its stanzaic structure. একটু অর্থ সহ বলে দেই। Ode is a lyric poem, ode এক ধরনের গীতি কবিতা, serious in subject, এটার সাবজেক্ট ম্যাটারটা সিরিয়াস, elevated in style, এবং স্টাইলটা একটু উচ্চতর সুন্দর স্টাইলে লেখা হয়। এখানে দেখো কমা দিয়ে লিখছে, আমরা এইভাবে লিখবো না, আমরা এক্সামে লিখবো Ode is a lyric poem in serious subject, শেষ, ফুল স্টপ দিয়ে আবার লিখবো। Normally a ode has elevated style.
ওডের স্টাইলটা থাকে এলিভেটেড এবং ইট হ্যাজ অলসো অ্যান elaborated স্টানজাইক স্ট্রাকচার। বা এই অংশটা যদি মনে না থাকে না লিখলেও চলবে যে স্টানজাইক স্ট্রাকচারটা একটু ইলাবোরেট থাকে। ইলাবোরেট মানে ব্যাখ্যা করা, বড় বড়। শেয়ার ডান রুকসানা আক্তার। শেয়ার করা যে একটা বিরক্তিকর কাজ, জাস্ট আমি বলা মাত্রই তোমরা যে 3 জন শেয়ার করলা ভিডিওটা, আমি যে কত খুশি হয়েছি বলার মতো না। যাই হোক, এখন আমাদের লাইভে আছে টোটাল 22 জন, আমরা একটু দেখি। 25 জন, 18 জন লাইক দিয়েছে, এটা দিয়ে দিবা প্লিজ। রাত জেগে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আরো জাগতে হবে, শর্ট কোয়েশ্চেন নিয়ে ভিডিও বানাতে হবে। এবং শেয়ার বাকি যারা দাওনি, দেওয়া পসিবল একটু দিয়ে দাও, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর শেয়ার ক্যান্সেল করে দিবে। ফারহানা হক এগেইন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ফারহানা। একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ফারহানা বলছো। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেমের সলিউশন করার আরেকটা উপায় আমি একটু বলে দিতে পারি। প্রথমত হচ্ছে তোমরা পসিবল হলে এক্সামের মধ্যে একটু বাবার কাছে বলে একটু টাকা নিয়ে নেবে এক্সট্রা এমবি কেনার জন্য, কারণ ওয়াইফাইতে প্রবলেম করলেও এমবিতে প্রবলেম হবে না। দেন এই যে সেটিংসে গিয়ে তোমরা ভিডিও কোয়ালিটিটা দিবা কত, খেয়াল করো, কোয়ালিটিটা দিবা অ্যাডভান্সে যাবে। কোয়ালিটিটা তোমরা দিবা হচ্ছে 480 পিক্সেল অথবা 360, সবচেয়ে কম হচ্ছে 240টা দিবা না। একটু প্লিজ এটা মনোযোগ দিয়ে শোনো, অফ টপিক কথা হলে খুবই গুরুত্বপূর্ণ। 360 পিক্সেল বা 480 পিক্সেল দিলে লেখাগুলো ক্লিয়ার দেখা যায় এবং ইন্টারনেট খরচ খুবই কম হয়। ঠিক আছে, তোমরা যদি 720 পিক্সেল দাও তাহলে অনেক ক্লিয়ার দেখা যাবে, এমবি খরচ হবে বেশি, নেট স্পিড কম থাকলে ঘোলা দেখা যাবে বা লোড নিতে পারবে না। যে কারণে তোমরা 360 পিক্সেল দেখবা। ঠিক আছে, আমি নিজে 360 পিক্সেল চালু করে দিয়েছি। 360 পিক্সেল মোটামুটি ভালো দেখা যায়। 480 পিক্সেল একদম ক্লিয়ার দেখা যাবে, কিন্তু তোমাদের নেট খরচ কম হবে এবং আটকাবে না। সালাম দিয়েছো আরো 2 জন, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রুমা রাসেল। চলো আমরা আবার প্রশ্নে চলে আসি। ওকে, হোয়াট ইজ অ্যান ওড, আমরা এটা পড়লাম, আমরা সংক্ষেপে ছোট ছোট করে অ্যান্সার করে লিখবো। তো আমরা কত মিনিট যেন দেখলাম এখানে, ক্লাস হয়েছে 21 মিনিটে আমরা দুটো শেষ করে ফেলেছি। ভেরি গুড, নিজেকেই ধন্যবাদ দিয়ে দিই একটা। ঠিক আছে, ওকে, এবারে আমরা পড়বো হচ্ছে 2017 কোয়েশ্চেন অ্যান্সারস গুলো। কোর্স নাও নাই কে এরকম কেউ আসো, থাকার কথা, প্রত্যেকটা ক্লাসেই কিছু স্টুডেন্ট থাকে কোর্স নিছে অলরেডি, কেউ নাও নাই। তোমাদের হচ্ছে এক্সাম 2 তারিখে। আমি রিকোয়েস্ট করব, টাকা না থাকলে আমাকে নক দাও, কোর্স আমি দিয়ে দিচ্ছি, তুমি 2-1 দিন পরে টাকা দিয়ে দিও, ঠিক আছে? কিন্তু কোর্স নিবা, এতে তোমার সবচেয়ে বেশি উপকৃত হবে তুমি নিজে। প্রথম কোয়েশ্চেনটি আমার 2017 হু সার্ভ দ্য গড বেস্ট অ্যাকর্ডিং টু মিল্টন, এটা আমরা অলরেডি এর আগেও পড়েছি। ঠিক আছে, জন মিল্টনের মতে ঈশ্বরকে সবচেয়ে ভালোভাবে সার্ভ করতে পারে কে? দ্য পারসন হু সাবমিট টু দ্য উইল অফ গড, যে ব্যক্তি তার নিজের ইচ্ছাটাকে কি করতে পারে, সৃষ্টিকর্তার ইচ্ছায় সমর্পণ করে দিতে পারে, অফ গড, অ্যান্ড টু গডস জেন্টল রুলস, এবং সৃষ্টিকর্তার যে রুলস গুলো আছে সেগুলো মানতে পারে। হি সার্ভস দ্য গড বেস্ট অ্যাকর্ডিং টু মিল্টন। এই পুরো লাইনটাকে আমরা না 3টে লাইনে লিখবো। আমরা লিখবো অ্যাকর্ডিং টু মিল্টন, দ্য পারসন হু সাবমিট হিজ উইল টু গড, হি সার্ভ বেস্ট অ্যাকর্ডিং টু, আচ্ছা অ্যাকর্ডিং টু আমরা শুরুতে লিখছি, তো এটুকু আমরা হি সার্ভ দ্য বেস্ট। দেন আবার লিখবো অ্যান্ড হি অলসো সেজ দ্যাট দ্য পারসন হু মনে করো যে ফলোজ দ্য জেন্টল রুলস অফ গড, যে মানুষটা সৃষ্টিকর্তার এই জেন্টল রুলস গুলোকে ফলো করছে সেও অ্যাকর্ডিং টু মিল্টন আমরা শুরুতে অথবা শেষ যে কোনো এক জায়গাতে লিখবো সার্ভ দ্য গড বেস্ট, তিনি হচ্ছে সৃষ্টিকর্তাকে সবচেয়ে বেশি সার্ভ করেন। তো আমরা এই যে এখানে যেমন এক লাইনেই পুরোটা লেখার চেষ্টা করি, এটা আমরা করব না, কারণ এভাবে করতে গেলে সেন্টেন্স ভুল হয়ে যায়। আচ্ছা, একজন লিখছো আমি কোর্স নেই নাই, নিয়ে নিবা। এখন কিন্তু আগামী 1 তারিখ পর্যন্ত, আগামী 1/11/2023 পর্যন্ত আমি কিন্তু কোর্সের মধ্যে একটা ডিসকাউন্ট দিয়েছি 50%, অর্থাৎ আজকে নিলে তোমরা 50% ডিসকাউন্ট পাবে, আজকে এবং কালকে নিলে। অবশ্যই কালকের পরে ডিসকাউন্ট পাবে না। Why D.S. Lawrence's heart wept to remember the old Sunday evening at home? D.S. Lawrence হচ্ছে রাইটার, উনি সানডের যে ইভিনিংটা, এই ইভিনিংটার স্মরণ করে উনি উইপ করছে কেন? উইপ করা মানে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা, উইপ মানে কান্না করা, সব মানে ফুপিয়ে কান্না করা, সরি। যাই হোক, তো উনি হচ্ছে কেন কান্না করছে? উনি তো না, ওনার হার্ট, D.S. Lawrence's heart weep, ওনার হৃদয় কান্না করছে, টু রিমেম্বার দ্য ওল্ড সানডে ইভিনিং, সেই পুরাতন সানডের সন্ধ্যাবেলার ঘটনা স্মরণ করে উনি কান্না করছে অ্যাট হোম, বাড়িতে বসে। কেন? বিকজ, আমরা এটাকে আলাদা লাইনে লিখবো, বিকজ হি রিয়েলাইজেস হিজ উইকনেস অ্যান্ড হিজ ওভার ইন্টিমেসি উইথ হিজ মাদার, কারণ তার দুর্বলতা এবং তার
আন্তরিক যে সম্পর্কটা ছিল তার মায়ের সাথে, দ্যাট ডিটার্স দ্য ডেভেলপমেন্ট অফ হিজ নর্মাল লাইফ, যেটা তার জীবনের নর্মাল লাইফটাকে হচ্ছে বাড়তে দেয়নি বা ঠিক করেনি। ডিএস লরেন্সের আসলে এটা নিয়ে খুবই মারাত্মক কিছু রাইটিংস আছে। তার মধ্যে একটা ছিল হচ্ছে সংস অ্যান্ড লাভার্স, ডিএস লরেন্সের লেখা। ওর মা ওর প্রতি এতটাই বেশি মানে ফ্যাসিনেটেড ছিল, শুধু ওর প্রতি না, ডিএস লরেন্সের তোমার হচ্ছে বড় ভাইরা ছিল, যেমন ওয়াল্টার মোরেল, আরো কে কে যেন ছিল। তো এই মানুষগুলোকে ওর মা ঠিকমতো বিয়ে পর্যন্ত করতে দিতে চাইতো না। অন্য কোনো মেয়ের স্পর্শে গেলে তুই নষ্ট হয়ে যাবে, তুই খারাপ হয়ে যাবে, এই টাইপের। তো ওনার লাইফটাকে একদম বলা যায় যে খারাপ করে দিয়েছে। মহিলাটা নিজেও সেরকম যে ভালো কিছু পেয়েছে তা না, তার হাজব্যান্ড মারা গেছে, তার বড় ছেলে মারা গিয়েছেন, দ্যাট মিনস ডিএস লরেন্সের আমাদের ভাই আর কি, বড় ভাই, ঠিক আছে। ওকে, যাই হোক, তো মূল কথা হচ্ছে ওনার এই সানডে ইভিনিং এর কথা শুনে ওনার হৃদয় কেঁদে উঠে। কেন কেঁদে উঠে? এর কারণ হচ্ছে তার মায়ের সাথে তার যে সম্পর্কটার কথা ছিল, দুর্বলতার কথা ছিল, সেটার কথা চিন্তা করে ওনার কান্না পায়, যেটা তার নিজের লাইফটাকে হিন্ড্রেন্স করেছে, বাধাগ্রস্ত করেছে। তার ক্যারিয়ারটা হয়তো বা আরো চমৎকার হতো, কিন্তু আসলে মিথ্যা কথা, ঠিক আছে। ওনার যাই হোক সবকিছুর পরে উনি যে টেক্সটগুলো আমাদের জন্য লিখেছেন, ওনার কি বেশ কিছু নভেল আছে যেগুলো মানে পৃথিবী কাঁপানো নভেল। Okay, according to Milton, the person who follows the rules of God appropriately in his daily life serves the God best. ফারহানা হক অসম্ভব সুন্দর একটা কমেন্ট করেছো, এটা তোমরা ফলো করতে পারো, বেশ সহজ ভাষায় লেখা। ওকে, পরের কোয়েশ্চেন। How did the poet Kaisar Hawk pass his daily lives বা days after his sister's death? বোনের মৃত্যুর পরে কায়সার হক কিভাবে নরমাল দিনগুলো কাটিয়েছেন? আমি একটু বসে কথা বলতে চাই। কায়সার হকের কোন কবিতাটা ছিল? তোমরা একটু মনে করতে পারো? কবিতার নাম বলো তো কেউ। ওকে, আমরা পরের কোয়েশ্চেন, যে ওর বোন কায়সার হকের বোন মারা যাওয়ার পরে তার স্বাভাবিক জীবন বা দিনগুলো কিভাবে কাটতো। আফটার হিজ সিস্টার্স ডেথ, তার বোনের মৃত্যুর পর কায়সার হক পাস্ট হিজ ডেথ টেস্টলেসলি মানে হচ্ছে বিস্বাদ ভাবে, কোনো স্বাদ পায়নি জীবনের আর কোনো। হি রেফার্স টু হিজ ডিউটি অ্যাজ টেস্টলেস, তার ডিউটিগুলো, তার দায়িত্বগুলোকে উনি বিস্বাদ বলেছেন, বা বিস্বাদ না, সরি, স্বাদ নেই, এরকম স্বাদহীন। সাজেস্টিং দ্যাট দে আর বোরিং অ্যান্ড আনবিয়ারেবল, এবং উনি বলেছেন যে আমার দিনগুলো হচ্ছে বোরিং, বিরক্তিকর, এবং আনবিয়ারেবল, অসহ্য। বিকজ অফ দ্য পেইন অ্যান্ড লস, কারণ সে যে দুঃখটা পেয়েছে বা হারিয়েছে, হি হ্যাজ এনকাউন্টার্ড at the death of his young sister, তার ছোট বোন মারা যাওয়ার ফলে। আমি যদি সহজ করে অ্যান্সারটি বলি, লার্নিং গ্রিফ, কিভাবে দুঃখ পেতে হয়, হ্যাঁ, পেইন, এবং তার ছোট বোন মারা যাওয়ার ফলে তার জীবনটা হচ্ছে একদমই বলা যায় যে ওনার কাছে তার পুরো লাইফটাই রসকসহীন হয়ে গেছে, বা খারাপ লাগছে তার কাছে, টেস্টলেস, স্বাদহীন হয়ে গেছে, জীবনের আর কোনো মায়া আমি পাইনি। তবে আমাদের একজন টিচার আমাদেরকে পড়াইছিল যে যার কলমের পেছনে বা লেখার পেছনে যত বেশি দুঃখের কাহিনী থাকে, তার লেখা তত সেরা, তত শ্রেষ্ঠ হয়। আসলে এই রাইটার্স গুলো দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, এন্ড দ্যাটস ওয়াই আমরা হয়তো বা এত সেরা সেরা কিছু গল্প, কবিতা আমরা তাদের কাছ থেকে পেয়েছি। বাংলায় এরকম একজন কবি ছিলেন, কামিনী রায়। ওকে, পরের প্রশ্ন। What did Whitman do when he lived in Brooklyn? ব্রুকলিনে থাকাকালীন সময় হুইটম্যান কি করতেন? When the poet lived in Brooklyn, he walked around Manhattan. উনি যখন ব্রুকলিনে থাকতেন, তিনি হচ্ছে ম্যানহাটন এলাকার নাম, ওই এলাকার আশেপাশে হাঁটতেন। and bathed মানে গোসল করা, in the East River, এবং পূর্বের নদী ইস্ট রিভার থেকে, ওটা হলো পূর্বের নদীটার নাম, ইস্ট রিভারে উনি গোসল করতেন। which he could not, যেটা উনি পারতেন না, to do today because it's much too polluted, যেটা এখন পসিবল নয়, কারণ এটা বিষাক্ত, দূষিত হয়ে গেছে। আবার আমরা একটু বলি যে যখন উনি ব্রুকলিনে বাস করতেন, তখন উনি ইস্ট রিভারে গোসল করতেন বা থাকতেন, হাঁটাহাঁটি করতেন ম্যানহাটনে, যেটা এখন পসিবল না, কারণ ওই জায়গাটা এখন করাপ্টেড হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই তোমরা লাইনে আসো, অনেকেই তো লাইভে আসো, একটু কমেন্ট করবা। Who are the riders of the carriage in because I could not stop for death? ক্যারিজ মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, রথ যেটাকে আমরা বলি। তো এই রথের রাইডার কে ছিলেন? The carriage of the death held 3 person. মৃত্যুর যে রথটা, মৃত্যুর রথে, মৃত্যুর ঘোড়ার গাড়িতে, মানে এখানে আসলে কাল্পনিক ভাবে বোঝানো হয় যে ওই ঘোড়ার গাড়িটা মৃত্যু নিয়ে আসে। ওখানে গাড়িতে তিনটা জিনিস ছিল। কি কি জিনিস? মৃত্যু, ডেথ, দ্য পোয়েট হারসেলফ, আমাদের কবি নিজে, আর একটা হচ্ছে ইমর্টালিটি।
ইমর্টালিটি কি? মারা যাওয়ার পরে যে অনন্তকালীন জীবন পায়, পরকাল, সেটার কথা বলা হয়েছে। ডাজ দ্য রাইটার অফ দ্য খারিজেস আর, আমরা দ্বিতীয় লাইন দরকার নেই, এটাই মনে রাখবা যে মৃত্যুর ওই রথে মৃত্যু ছিল, কবি নিজে ছিলেন এবং ইমর্টালিটি ছিলেন। আর কি কি ছিলেন? পরের কোয়েশ্চেনটি, দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড হিয়ার? এখানে যে কথাটা বলেছেন যে জীবনের যে রাস্তাটা সেটা অনেক গ্লোরিয়াস, মহিমান্বিত, বাট টু দ্য গ্রেভ, কিন্তু মৃত্যুর সাথে এখানে একটা কথা বলেছেন। এখানে মূলত কোন ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? ফিগার অফ স্পিচটা হচ্ছে এপিগ্রাম। এখন এপিগ্রাম জিনিসটা কি? এপিগ্রাম বলতে বোঝায় কথাটা ছোট কিন্তু এর তাৎপর্য অনেক বড়। তোমাদের একটা পরামর্শ দেই, আমি যে প্রশ্নগুলো অ্যান্সার পড়াচ্ছি এটা কিন্তু মুখস্থ করার বিষয় না, বুঝবে, ফিল করবে, নিজের ভাষায় নিজের মতো করে লিখবে। ওকে, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ এপিগ্রাম ইন হুইচ, এটা একটা এপিগ্রাম যেখানে কিনা উই ফাইন্ড দ্য ইউজ অফ এ ওয়ার্ড অ্যান্ড ইটস এক্স্যাক্টলি অপোজিট ফর্ম। একটা ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, ঠিক সেটার অপোজিট ব্যবহার করা হচ্ছে, অপোজিট ফর্ম, ইন দ্য সাম সেন্টেন্স ফর দ্য পারপাস অফ রেজিং অ্যান অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন। একটা বৈপরীত্য বা পার্থক্য তৈরি করার জন্য এখানে একটা ওয়ার্ডের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে দুটো ভিন্ন ভিন্ন ওয়ার্ড বলা হচ্ছে। গ্লোরি মানে মহিমান্বিত, উন্নত, ভালো কিছু। গ্রেভ মানে কি? শেষ, ধ্বংস হয়ে যাওয়া। ঠিক আছে, বাট টু দ্য গ্রেভ, কিন্তু মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। পরের কোয়েশ্চেন অ্যান্সারটি, চেয়ারটাও চেঞ্জ করতে হবে, অনেক আওয়াজ করছে। What is the bliss of solitude according to Wordsworth? ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে মানে মতে সলিটিউড মানে একাকিত্ব। একাকিত্বের আশীর্বাদটা কি? একাকিত্বে থাকলে ভালো কি হয়? একাকিত্ব কি ভালো জিনিস? কবি এখানে ভালো কিছু বিষয় খুঁজে পেয়েছেন। When the poet is in loneliness, যখন আমাদের কবি একা থাকেন, তখন কি করে? যখন আমাদের কবি একা থাকেন তখন the beautiful scenes of the daffodils appear before his mind's eye, তার মনের চোখে ওই সেই কিভাবে বলে, মনের চোখে সেই ড্যাফোডিল ফুলের চিত্রগুলো চলে আসে। তারপর কি, টু দ্য ড্যাফোডিলস appear before his mind's eye, the poet calls it the bliss of solitude, এবং এটাকে উনি বলেছেন যে একাকিত্বে থাকার যে আনন্দ। একজন একটা সুন্দর চমৎকার কমেন্ট করছে, বলছে যে আগের প্রশ্নটা জাস্ট এপিগ্রাম লিখে দিলে অ্যান্সার হবে কিনা, এই যে এটা, ঠিক আছে। এখন এপিগ্রাম লিখলে অ্যান্সার হবে, কিন্তু এটা অন্যভাবে লিখতে হবে এরকম, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য সেন্টেন্স দ্য পাথ অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ ইজ এপিগ্রাম। অর্থাৎ আমাদের প্রশ্নটা কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে, জাস্ট এপিগ্রাম ওয়ার্ডটা লেখা যাবে না। এখানে আবার তুমি চাইলে এই পুরো সেন্টেন্সটা লিখতে পারো, পুরোটা লিখলে দ্য পাথ অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ, ঠিক আছে। এটা লিখে কমা দিবা অথবা ফুল স্টপ দিবা, সরি এভাবে লেখা যাবে না, সেন্টেন্স হবে না এভাবে। তুমি লিখবা দ্য সেন্টেন্স, ঠিক আছে, দ্য সেন্টেন্স, তারপরে এই অংশটা লিখবা দ্য পাথ অফ গ্লোরি অমুক তমুক, লিখবা ইউজেস দ্য স্টাইল অথবা দ্য ফিগার অফ স্পিচ কল্ড এপিগ্রাম। এখানে যে ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এপিগ্রাম। অর্থাৎ তোমাকে কমপ্লিট একটা সেন্টেন্স লিখতে হবে, ছোট একটা ওয়ার্ড লিখলে হবে না। পরের কোয়েশ্চেন, হোয়াই আর অটাম অ্যান্ড দ্য সান ইজ কল্ড ক্লোজ বোজম ফ্রেন্ডস? অটাম মানে শরৎকাল, মনে হয় শরৎকালকে এবং সূর্যকে ঘনিষ্ঠ বন্ধু বলা হচ্ছে। কেন? অটাম অ্যান্ড দ্য সান আর কল্ড ক্লোজ ফ্রেন্ডস, অটাম এবং সূর্যকে ঘনিষ্ঠ বন্ধু বলা হচ্ছে, বিকজ দে কোঅপারেট উইথ ইচ আদার, কারণ তারা একজন আরেকজনের সাথে কোঅপারেট করছে, অর্থাৎ একত্রে কাজ করে। কি কাজ করে? টু ব্রিং দ্য রাইপেন্স অফ দ্য ফ্রুট। সূর্য এবং এই অটাম সিজন দুটো মিলে একত্রে কাজ করা হচ্ছে ফল পাকানোর কাজটা, ঠিক আছে। শেয়ার ডান ভাইয়া 8টা, ও মাই গড। রাসেল আলী 8বার শেয়ার করছো, 8 জনকে বা 8 ভাবে আর কি। যাক, তোমাকে অসংখ্য ধন্যবাদ এতগুলো শেয়ার দেওয়ার জন্য। এখন দেখবা যে এই যে ইউটিউবে ফেসবুকে যে লাইভ গুলো হয়, বলে যে এতগুলা শেয়ার দিলে ততগুলা শেয়ার দিলে একটা গিফট দিব, এই টাইপের। ঠিক আছে, আমি আপাতত গিফট দিচ্ছি না, পরবর্তীতে দিব, এবং আমার গিফট গুলো থাকবে একদম ইনস্ট্যান্ট। ইমিডিয়েটলি আমাকে ইনবক্সে নাম্বার দিয়ে দিবা, ফ্লেক্সি লোড করে দিব। ওকে, হাউ ডাজ ইভি ব্রাউনিং কনভে দ্য আইডিয়া অফ ইমর্টালিটি অফ হার লাভ? আচ্ছা, ইভি ব্রাউনিং তার কবিতার মধ্যে ভালোবাসার যে আইডিয়াটা বলেছেন সেটা কেমন কি ছিল? She conveys the idea of immortality of her love, তার ভালোবাসার মধ্যে উনি অমরত্বের কথাটা বলেছেন। কারণ কি দেখো, by asserting মানে বলার মাধ্যমে, এই কথাটি বলার মাধ্যমে যে she would love her husband
বেটার আফটার ডেথ, মৃত্যুর পরেই বরং ওকে আরো বেশি ভালোবাসতাম, বাসতে পারতাম। ঠিক আছে, পরে কোয়েশ্চেন একটু মুখস্থ লাগবে না, দু একবার লাইনটা পড়লেই হবে। ওকে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ গুড মরো মিন? গুড মরো বলতে কি বোঝায়? মরো মানে আসলে হচ্ছে আমরা যে বলি টু মরো, আগামী কালকে, মরো মানে হচ্ছে মূলত দিনের কথা বলতে। গুড মরো মিন্স গুড মর্নিং। হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ শেক্সপিয়ার সনেট, সনেট 18? এটাও আমরা রিপিট পেলাম, মুখস্থ করে ফেলবা পুরো কবিতার লাইনটা। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? দি বানান জানো তো, ডাবল ই থাকে কিন্তু, কেয়ারফুল। হোয়াট ইজ অ্যান অ্যালিউশন? অ্যালিউশনটা এত বড় করে লিখছে, আমি ছোট করে বলে দিচ্ছি, তার আগে একটু এক্সপ্লেইন করে দিই। অ্যালিউশন বলতে বোঝায় মূলত তুমি ধরো কোনো একটা বিষয় নিয়ে কথাবার্তা বলছো বা বই লিখছো, হঠাৎ করে ওখানে ভিন্ন একটা জিনিসের এক্সাম্পল দেওয়া, যেমন রোমিও জুলিয়েটের এক্সাম্পল দেওয়া, মুক্তিযুদ্ধের এক্সাম্পল দেওয়া, বঙ্গবন্ধুর সাথে একজনকে তুলনা করতেছো, অথবা মনে করো অন্য কোনো এক নেতার সাথে, মনে করো গান্ধীজির সাথে আরেকজনকে তুলনা করেছো। বঙ্গবন্ধু কথাটা বারবার চলে আসছে, রিসেন্টলি মুজিব সিনেমাটা দেখছি তো সেই জন্য। যাই হোক, তো অ্যালিউশন মানে হচ্ছে একটা বইয়ের মধ্যে ভিন্ন একটা জিনিসের উদাহরণ দেওয়া, সেটা হতে পারে বাইবেলের উদাহরণ বা বইয়ের অন্য মানুষের উদাহরণ, যে কোনো কিছু। ওকে, অ্যালিউশন ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট রেফার্স টু সাম নোটেবল ক্যারেক্টার অর মেমোরেবল ইভেন্ট অথবা লিজেন্ড। অ্যালিউশন হচ্ছে এক ধরনের ফিগার অফ স্পিচ যেটা কি করে কোনো একজন বিখ্যাত মানুষ অথবা একটা ঘটনা অথবা কোনো একজন বিখ্যাত ব্যক্তি অথবা কোনো রাইটিং অর সেইং অফ দ্য পাস্ট অথবা অতীতের কোনো বিষয় নিয়ে বলা হচ্ছে। আবার আমরা একটু বিষয়টা বলবো। Allusion is a figure of speech that refers to some notable allusion একটা figure of speech that refers to some notable character, memorable event or legend. এটা লিখলেই যথেষ্ট। আবার আমরা এখানে লিখতে পারি যে allusion is an indirect references to something. Allusion বলতে বোঝায় ইনডিরেক্ট ভাবে কোনো জিনিসকে রেফারেন্স করা। It may refer to mythical, religious or historical event. এটা mythical, historical কোনো ইভেন্ট কেও রেফার করতে পারে। তো আমরা বলবো যে সেকেন্ড লাইনটা লিখলে আরো ভালো হবে। ওকে, আমরা 3টে শেষ করে দিলাম, আমাদের টাইম হলো 36 মিনিট। ওকে, চলো আমরা 2018-তে চলে আসি। তোমরা কি ক্লাসে আসো? কতজন আসো লাইভে? 21 জন আসো, 21টা মানুষ, 21 জন লাইক দিছো। তারপরও আমি শিওর যে কেউ একজন দেখবা যে এর মধ্যে লাইক মিসিং আছে, অর্থাৎ আগে লাইক দিয়ে চলে গেছে। তো যারা লাইক দাও একটু দিয়ে দাও, চোখের সামনে দেখতে চাই কয়টা লাইক বাড়ে। প্লিজ যারা লাইক দাও নাই দিয়ে দাও। আমরা পরেরটা পড়ি। What is the Greek name of Ulysses? Ulysses এর গ্রিক নামটা কি? গ্রিক নাম হচ্ছে ওডিসিয়াস, মুখস্থ করতেই হবে। ইউলিসিসের আরেকটি নাম ছিল, সেটা হচ্ছে ওডিসিয়াস। ওডিসিয়াস, এই দেখো বলার সাথে সাথে একজন লাইক দিছো, থ্যাঙ্কস। What does the word curfew mean? কারফিউ জারি করে যে বলে না, ওইটাই মূলত কারফিউ। কারফিউ জিনিসটা কি? কারফিউ ইজ দ্য নেম অফ ইভিনিং বেল। কারফিউ বলতে বোঝায় সন্ধ্যাবেলার একটা বেল বা ঘন্টা বাজানো, হুইচ ইজ ইউজ টু বি রাং। রাং মানে রিং এর পাস্ট ফর্ম, যেটা আগে বাজানো হতো কখন? অ্যাট 8 o'clock, 8টার সময়, অ্যাজ আ সিগন্যাল ফর পিপল, মানুষকে সিগন্যাল দেওয়ার উদ্দেশ্যে, টু পুট আউট দেয়ার ফায়ার্স অ্যান্ড গো টু বেড, আগুন বন্ধ করে ঘুমাইতে যাও, কারফিউ জারি, এরপর আর বের হওয়া যাবে না। এ কাস্টম ইন্ট্রোডিউসড ইনটু ইংল্যান্ড বাই উইলিয়াম দ্য কনকেরর। এত কিছু আমরা লিখবো না, আমরা একটু সহজে সংক্ষেপে লিখবো, ঠিক আছে? কারফিউ ইজ দ্য নেম অফ ইভিনিং বেল, ইভিনিং বেল হুইচ ইজ ইউজ টু বি রাং অ্যাট 8 o'clock, ফুল স্টপ। দেন লিখবো দ্য বেল ইজ ইউজড অ্যাজ এ সিগন্যাল। এই বেলটা ব্যবহার করা হতো একটা সিগন্যাল হিসেবে। কেন? ইন দ্যাট টাইম পিপল গোজ টু বেড, পিপল পুট আউট দেয়ার ফায়ার্স অ্যান্ড গো টু বেড, আগুন বন্ধ করে তারা হচ্ছে ঘুমাতে যেত। অনেক বছর আগের তো, তখন তো ধরো কারেন্ট ছিল না, হয়তো বা আগুনের আলোর কথা বলছে এরকম। পরের কোয়েশ্চেন, হুইচ বুক অফ ট্যাগর ইজ দ্য পোয়েম ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার টেকেন ফ্রম? অর্থাৎ এই এটার বাংলা নাম জানো কেউ? এটা আমি বলবো না, তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে এই কবিতার বাংলা একটা চমৎকার নাম আছে, সেই কবিতাটা বা এই কবিতাটা মূলত কোন বই থেকে নেওয়া হয়েছে? দ্য পোয়েম ইজ টেকেন ফ্রম দ্য ইংলিশ ভার্সন অফ ট্যাগর সেলিব্রেটেড ওয়ার্ক গীতাঞ্জলি। গীতাঞ্জলি বইটা থেকে নেওয়া হয়েছে। গীতাঞ্জলি বলে আসলে কোনো ইংলিশ বই নাই, বইয়ের নাম ছিল দ্য সং অফারিংস, বাংলা এটার নাম গীতাঞ্জলি। 1909 সালে এটা পাবলিশ করা হয়েছিল এবং এই বইয়ের জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913 সালে। কেউ কি আসো যারা রবীন্দ্রসঙ্গীত শুনো? আর এটার বাংলা কবিতাটার নাম ছিল হচ্ছে চিত্তজেথা, হায় ভুলে গেলাম, চিত্তজেথা ভয় শূন্য টাইপ কিছু একটা।
ওকে, হোয়াট ডাজ হেরিক মিন বাই শর্ট স্প্রিং? রবার্ট হেরিক শর্ট স্প্রিং কথাটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন বা কি বলেছেন? লাইক কি দিছো সবাই? 26, ভেরি গুড। হোয়াট ডাজ রবার্ট হেরিক মিন বাই শর্ট স্প্রিং? শর্ট স্প্রিং বলতে রবার্ট হেরিক কি বুঝিয়েছেন? By short spring, Herrick means the short duration of youth of a human being. স্প্রিং বলতে মূলত হচ্ছে যৌবনকালকেই বোঝানো হয়, এবং যৌবনকালটা যে অনেক ছোট এটা বোঝানো হয়েছে হচ্ছে রবার্ট হেরিকের এই শর্ট স্প্রিং কথাটার মাধ্যমে। মানুষের যুবক বা যৌবন অনেক বেশি দিন থাকে না, সেটা বোঝানো হয়েছে। What is a dramatic monologue? Dramatic monologue জিনিসটা কি? Dramatic monologue is a kind of poem, lyric poem in which dramatic monologue এক ধরনের লিরিক পোয়েম যেখানে a single speaker expresses his thoughts. একজন বক্তা তার নিজের কথাবার্তা শেয়ার করে and feelings এবং অনুভূতি শেয়ার করে to silent listener. Dramatic monologue এক ধরনের লিরিক পোয়েম যেখানে সাইলেন্ট বা নীরব শ্রোতার কাছে এগুলোকে শেয়ার করা হয়, এক্সপ্রেস করা হয়। আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? সাউন্ড কি কম মনে হচ্ছে? মাইক্রোফোন আজকে আমি এখনো খুঁজে পাইনি। পরের কোয়েশ্চেন। চেয়ারের আওয়াজটা দেখলাম আসলে খুবই বাজে লাগছে, সলভ করা দরকার। ওকে, হোয়াট ডাজ শেলি মিন বাই দ্য লাইন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং ফার বিহাইন্ড? যদি খারাপ সময় আসে ভালো সময় কি বেশি দূরে আছে? এই কথাটার মাধ্যমে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন? পিভি শেলি। ইট মিনস দ্য স্প্রিং symbolizing the resurrection comes closely. Resurrection মানে পুনরুত্থান। পুনরুত্থান যদি খুব কাছে চলে আসে। In the wake of winter, when nature all is dead. যেখানে কিনা উইন্টার মানে, আমি আরেকটু সহজ করে বলি, উইন্টার মানে এমন একটা সিজন যেখানে সবকিছু মরে যায়, গাছের পাতা মরে যায়, পরিবেশটা খুব একটা ভালো না। তো উইন্টার বলতে খারাপ সময়ের কথা বলছি। খারাপ সময় যদি একদম কাছে চলে আসে, ভালো সময় কি আসতে কি আর দেরি আছে? রিজারেকশন বা পুনরুত্থান, নবজাগরণ, নতুন করে বেঁচে থাকার সময়টাও তো আবার সামনে আসবে। দাস ইট মিনস, এই কথাটার আমরা জাস্ট এরকম ভাবে লিখতে পারবো যে প্রথমে আমরা কোটেশনটা দিব, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং ফার বিহাইন্ড মিনস, এর অর্থ বলতে বোঝায় যে ব্যাড ডেজ কাম আফটার ব্যাড ডেজ কাম গুড ডেজ, খারাপ দিনের পরই ভালো দিন আসে। রুকসানা আখতার কমেন্ট করছো। পরের কোয়েশ্চেন, হোয়াট ডাজ ডিলান থমাস গ্লোরিফাই ইন ফার্ন হিল? ফার্ন হিল কবিতার মধ্যে ডিলান থমাস একটা জিনিসকে গ্লোরিফাই করেছেন ফার্ন হিল কবিতার মধ্যে। সেই জিনিসটা কি ছিল? কি গ্লোরিফাই উনি করেছেন? ডিলান থমাস গ্লোরিফাইস চাইল্ডহুড ইন ফার্ন হিল। তার চাইল্ডহুড বা ছেলেবেলাটাকে উনি গ্লোরিফাই করেছেন এই কবিতার মধ্যে, এটা আমরা সবাই জানি। পরের কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়েটস ডটার? ইয়েটসের মেয়ের নাম কি ছিল? অ্যানি। মনে রাখবা, এটাকে অ্যান বলে, অ্যানি বলে, যা ইচ্ছা তাই বলো, স্পেলিং ঠিক থাকলেই চলবে। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কজ অফ কনফ্লিক্ট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইন দ্য হোম বিউরিয়াল? হোম বিউরিয়াল যে কবিতাটা ছিল, ওখানে আমরা দেখতে পাই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কেন খারাপ ছিল বা ওদের মধ্যে মূলত কি হয়েছিল, সেটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটি। আমি একটু ফোনটা আরো কাছে নিয়ে আসলাম, তো দেখি যে তাদের মধ্যে আসলে কি প্রবলেমটা হয়েছিল। ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সেন্টারিং রাউন্ড দ্য ডেথ অফ দেয়ার চাইল্ড। তাদের সন্তানের মৃত্যু নিয়ে মূলত যে কনফ্লিক্টটা ছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেটা নিয়েই লেখা হয়েছে এই কবিতাটি। কবিতাটির নাম কি ছিল? হোম বিউরিয়াল। এবং লাইফের এই যে একদম ঘনিষ্ঠ সম্পর্ক বা সমস্যাগুলো নিয়ে লেখালেখি করেন একমাত্র আমাদের রাইটার রবার্ট ফ্রস্ট। ওনার সবগুলো কবিতা তোমার ভালো লাগবে, পড়তে পারো। পরের কোয়েশ্চেন, কিলার্স ফ্রম দ্য এগ, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস লাইন? এই কিলার্স ফ্রম দ্য এগ, ডিম থেকে বের হয়েই খুন খারাপি শুরু করে দেয়, এর মাধ্যমে এই কথাটার মাধ্যমে আমরা কি বুঝি? হিয়ার ইট ইজ মিন্ট দ্যাট দ্য পাইক হ্যাভ দ্য ডিসক্রাপটিভ ইনস্টিংক্ট। এই লাইনটার মানে বোঝায় যে পাইক মাছের খুন খারাপি করার মতো যে ডিস্ট্রাকটিভ ইনস্টিংক্ট, স্বভাব, সেটা রয়েছে কোত্থেকে? ইন দেম, তাদের মধ্যে রয়েছে। ফ্রম দ্য ভেরি টাইম দ্য মাদার ফিশ লেজ ইটস এগ, মা মাছটি যখন ডিম ফোটায়, ওই ডিমের মধ্যে থেকেই ওদের এই খুন খারাপি করার প্রবণতাটা থেকে যায়। মানে হচ্ছে জন্ম থেকেই এই প্রাণীগুলা খারাপ
খারাপ তো না, আসলে মানুষের সাথে তুলনা করা হয়েছে। হাউ ডিড দ্য স্পিকার সিস্টার ইন দ্য পোয়েম লার্নিং গ্রিপ ডাই? লার্নিং গ্রিপ কবিতায় কবির বোন মারা যায় কিভাবে? নিউমোনিয়াতে। In the poem Learning Grip, the speaker's sister died from winter pneumonia. শীতের দিনে যে নিউমোনিয়া হয় সেখান থেকে এই বাচ্চা মেয়েটি মারা যায়। Some mute inglorious Milton here may rest. হয়তো বা একজন মৃত মিল্টন এখানে বিশ্রাম নিচ্ছে। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। এখানে মূলত কোন ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? ফিগার অফ স্পিচটার নাম হচ্ছে সিনেকডোকি বলে। উচ্চারণটা খুবই জটিল। সিনাকডোকি, বা তোমরা একটু গুগল থেকে দেখে নিবা। দ্য এক্সাম্পল দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিনাকডোকি বিকজ দ্য ইন্ডিভিজুয়াল ফর ক্লাসেস ইজ ইন্ডিকেটেড অ্যাজ মিল্টন। কারণ এখানে মিল্টনকে ব্যবহার, আচ্ছা আমরা একটু সহজ করে বলি। বিকজ ইন্ডিভিজুয়াল ফর ক্লাসেস, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি বা মানুষ, ঠিক আছে, একটা শ্রেণীর মানুষকে ইন্ডিকেট করা হচ্ছে অ্যাজ মিল্টন হিসাবে। রিপ্রেজেন্ট এ ক্লাস অফ ফেমাস ট্যালেন্টেড পোয়েটস। মূল কথা হচ্ছে এখানে যত কবি যারা মরে আছে কবিদেরকে জন মিল্টন বলা হচ্ছে। যে হাজার হাজার কবি এখানে মরে পড়ে আছে বা শত শত কবি, সেটাকে কবি না বলে বলা হচ্ছে যে এখানে হয়তোবা কিছু বিখ্যাত নয় এরকম মিল্টন মরে আছে। মিল্টন মানে কি? মিল্টন বলতে এখানে কবি বোঝানো হচ্ছে, যেহেতু জন মিল্টন একজন সেরা কবি ছিলেন। তো আমরা আরও এক বছরের কোয়েশ্চেন শেষ করে ফেললাম। চলো আমরা এবারে 2019-এ চলে আসি। দেন 2020 আর 21 করলে আমাদের আজকের মতো ছুটি। তোমরা কি কমেন্ট কিছু করতেছো? আমি যদিও দেখতে পাচ্ছি না, একটু চেক করে দেখি। আচ্ছা, ইয়েস, ক্লিয়ার, শেয়ার, ডান। তারপর ফারহানা হক, রুকসানা ইসলাম, অনেকেই কমেন্টস করছো, সবাইকে থ্যাঙ্কস। তোমরা লাইক আশা করি সবাই দিয়েছো। যদি কারোর দেওয়া বাকি থাকে একটু দিয়ে দিবা, লাইক দিয়ে দিবা। লাইক দিলে আরেকটা সুবিধা হয়, তোমরা শেয়ার করে যে হেল্পটা করো অনেকটা সেরকম হয়। লাইক দিলে ভিডিওটাকে ইউটিউব সফটওয়্যারটা মনে করে যে এটা ভালো একটা ভিডিও হচ্ছে, বাকিদের কাছে অটো নিয়ে যায়। ওকে, প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ মিন বাই দ্য এটার্নাল লাইন্স? এটার্নাল লাইন্স বলতে কি বোঝানো হয় এই কবিতাতে আর কি? অ্যান্সার, দ্য এটার্নাল লাইন্স রেফার্স টু দ্য লাইন্স অফ দিস সনেট। এই সনেটের যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে বলা হচ্ছে অমর যে লাইনগুলো, ঠিক আছে? নিজের বিখ্যাত কবিতা তো, এগুলোকে উনি অমর বলেছেন। ভালো। হোয়াট ডু দ্য ড্যাফোডিল লুক লাইক? ড্যাফোডিল ফুলগুলো দেখতে কেমন? দ্য ড্যাফোডিলস লুক লাইক ইননিউমারেবল স্টার্স শাইনিং ইন দ্য স্কাই। ড্যাফোডিল ফুলগুলো দেখে মনে হচ্ছিল যেন লক্ষ লক্ষ, ইননিউমারেবল মানে অনেক 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 তারা আকাশে জ্বলজ্বল করছে। দাস ড্যাফোডিলস আর কম্পেয়ার্ড টু স্টার্স শাইনিং ইন দ্য স্কাই। এভাবে আমরা বুঝতে পারি যে ড্যাফোডিল ফুলটাকে উজ্জ্বল নক্ষত্র বা তারার সাথে তুলনা করেছে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দাউ ব্রেথ অফ অটমস বিং মিন? দাউ ব্রেথ অফ অটমস বিং, এই কথাটার মানে কি? হিয়ার দাউ ইজ দ্য ওয়েস্ট উইন্ড। দাউ বলতে, দাউ মানে ইউ বলে আর কি। ইউ বলতে বোঝানো হয়েছে ওয়েস্টের যে বাতাস, পশ্চিমের যে বাতাস, হুইচ ইজ ডেসক্রাইব অ্যাজ দ্য অমনিপ্রেজেন্ট স্পিরিট ইন অটম, যেটাকে বলা হচ্ছে সর্বশক্তি আছে এরকম একটা ক্ষমতা বা এরকম একটা আত্মা অটামের। অটাম একটা মাস, একটু সহজ করে বলি, এখানে কঠিন করে লিখছে। অটাম মাসের মধ্যে একটা আলাদা আধ্যাত্মিক ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে অমনিপ্রেজেন্ট স্পিরিট। ক্ষমতাটা কি? ক্ষমতাটা হচ্ছে ওয়েস্ট উইন্ড, ঠিক আছে, পশ্চিমা বাতাস। হোয়াট ডাজ ডব্লিউ.বি. ইয়েটস প্রে ফর হিজ ডটার? নিজের সন্তানের জন্য ডব্লিউ.বি. ইয়েটস কি প্রার্থনা করেছেন? লাইভে 13 জন আসো, অনেকে চলে আসো মনে হচ্ছে। আর নেক্সট দিন থেকে তোমাদের হচ্ছে আমি 2-3টা করে লাইভ নিব, এবং অবশ্যই একটা লাইভ শুধুমাত্র পাবলিক করব, বাকি লাইভগুলো আর রেকর্ডেড রাখবো না, যাতে তোমরা লাইভে ক্লাস বাধ্যতামূলকভাবে করো। কারণ লাইভে ক্লাস করলে যে এখন যে ক্লাসগুলো করতেছো অবশ্যই গুরুত্ব দিয়ে করতেছো। অনেকে কি করে যে ভিডিওটা তো পরে পাওয়া যাবে, তাহলে থাক, এখন না দেখলেও চলবে, পরে আর দেখাই হয় না, এটা তোমাদের ক্ষতি। হোয়াট ডাজ ডব্লিউ.বি. ইয়েটস প্রে ফর হিজ ডটার? সন্তানের জন্য কি প্রার্থনা করেছেন? দ্য পোয়েট ওয়ান্টস দ্যাট হিজ ডটার শুড নট বি এক্সেসিভলি বিউটিফুল। উনি চেয়েছেন যে আমার সন্তান যেন খুব বেশি সুন্দরী না হয়। অ্যান্ড শি শুড হ্যাভ কার্টেসি অ্যান্ড সেলফ গ্র্যাটিফিকেশন, এবং এই মেয়েটা যেন কার্টেসি হয়। আর কার্টেসি মানে হচ্ছে তার মধ্যে যেন ভদ্রতা থাকে, অ্যান্ড সেলফ গ্র্যাটিফিকেশন অর্থাৎ নিজের প্রতি আত্মসন্তুষ্টি থাকে। হাউ ডাজ দ্য পোয়েম ইউলিসিস এন্ড? ইউলিসিস কবিতাটা শেষ হয় কিভাবে? দ্য পোয়েম ইউলিসিস এন্ড উইথ এ ফেমাস এক্সহর্টেশন অফ ইউলিসিস। একটা বিষয় দেখানোর মাধ্যমে কবিতাটা শেষ হয়। টু হিজ কমরেডস,
কমরেড মানে সাথী, সাথীদেরকে একটা বিষয় দেখানোর মাধ্যমে এই কবিতাটা শেষ হয়। কি দেখায়? টু স্ক্রাইব, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। ইয়েল্ড মানে বশ্যতা স্বীকার করো না, লড়াই করো, খুঁজো, নতুন কিছু আবিষ্কার করো, এই কথাগুলোর মানে। টু স্ট্রাইভ, টু ফাইন্ড, টু নট টু ইয়েল্ড। হোয়াট ডাজ ফেরি সিম্বলাইজেস ইন ক্রসিং ব্রুকলিন ফেরি? ক্রসিং ব্রুকলিন ফেরি কবিতায় ফেরিটা বলতে আসলে কি বোঝানো হয়েছে? দ্য ফেরি সিম্বলাইজেস এ জার্নি অফ এ ম্যান অ্যাক্রস লাইফ। ফেরি বলতে মূলত বোঝানো হয়েছে মানব জীবনের যে জার্নিটা আছে সেটাকে। পরের কোয়েশ্চেন, হোয়াট ডাজ হেরিক কম্পেয়ার হিউম্যান লাইফ? রবার্ট হেরিং মানুষের জীবনের সাথে কি তুলনা করেছেন? রবার্ট হেরিং তুলনা করেছেন ড্যাফোডিল ফুলকে। হোয়াট ইজ এ রেটোরিক কোয়েশ্চেন? এটা আমরা ডিরেক্টলি বাদ দিব, এটা এক্সামে আসুক আমরা দিব না। তা আমরা একটু পড়ি। হোয়াট ইজ এ রেটোরিক কোয়েশ্চেন? রেটোরিক কোয়েশ্চেন বলতে কি বোঝায়? ইট ইজ এ ফিগার in which a question is asked for the sake of rhetorical effect. Rhetorical effect মানে কবিতার মধ্যে যে ছন্দ, ছন্দটা তৈরি করার জন্য কবিতার মধ্যে প্রশ্ন করা হয়। In this figure, এই ধরনের figure of speech এ something is strongly affirmed or denied under the form of an earnest question. একটা সুন্দর প্রশ্ন করার মাধ্যমে মূল কথায় কি করা হয়? প্রশ্ন করার মাধ্যমে হচ্ছে ডিরেক্ট অন্য একটা বিষয়কে বরখাস্ত করে দেওয়া, বাতিল করে দেওয়া হয়। যেমন, আমি কি কারোর ক্ষতি করেছি? কবিতার একটা লাইন, তার মানে কি ও কারোর ক্ষতি করে না, এটাই বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, ইট ইজ এ কোয়েশ্চেন রাইজড বাট দ্য অ্যান্সার টু ইট ইজ ইমপ্লাইড ইন ইটস ভেরি ফর্ম। মানে একটা প্রশ্ন করা হয় কিন্তু কোনো অ্যান্সার দেওয়া হয় না, ফর্মের মধ্যে অ্যান্সারটা থাকে। আমাদের আবার রিপিটেটেড একটা কোয়েশ্চেন পেলাম, সেটা হচ্ছে হোয়াট ইজ ওড? মুখস্থ করবে এটা। অ্যান ওড ইজ এ রাইমড লিরিক। ওড বলতে রাইম লেখা একটা লিরিক বা গীতি কবিতাকে বোঝায়। ডিগনিফাইড ইন স্টাইল, এটার স্টাইলটা অনেক উচ্চ একটা স্টাইল, অর্থাৎ হাই স্টাইলে লেখা হয়। অফেন ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যাড্রেস, অনেক সময় এটাকে অ্যাড্রেসের ফর্মে লেখা হয়। অ্যাড্রেসের ফর্ম মানে অন্য একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে লেখা। অ্যাড্রেস মানে ঠিকানা নয়, কাউকে উদ্দেশ্য করা। দ্য পাথ অফ গ্লোরি লিডস বাট টু গ্রেভ, হোয়াট ডাজ ইট মিন? এই লাইনটার মানে কি, এটা আমরা রিপিট পেলাম, একটু গুরুত্ব দিয়ে পড়বা। হিয়ার ইট ইজ মিন্ট দ্যাট ইফ ইট ডাজ নট ম্যাটার ইফ উই আর রিচ অর পুয়ার। এর মাধ্যমে বোঝায় যে আমরা ধনী হই বা যাই হই না কেন, উই অল উইল ডাই, আমরা সবাই মারা যাব। নাও ওয়ান ক্যান স্কেপ ডেথ, কেউই মৃত্যু থেকে মুক্তি পাবে না, তুমি যতই উন্নত হও, গ্লোরিয়াস হও, যাই হও না কেন, মরতেই হবে। হোয়াট ইজ হেমিস্ফিয়ার? হেমিস্ফিয়ার বলতে কি বোঝায়? পৃথিবীর যে গোলকটা বা মানচিত্র, এটাকে যদি দুটো টুকরো করো দেখবা যে দুইটা থালার মতো, বাটির মতো হয়ে গেছে। এক একটা এই বাটি অংশকে এক একটা হেমিস্ফিয়ার বলে। আবার ব্রেনের দুটো অংশকেও লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার বলে। তাই চলো, এ হেমিস্ফিয়ার ইজ ওয়ান অফ দ্য টু হাফস অফ দ্য আর্থ, স্পেশালি দ্য হাফ অ্যাবাভ অর বিলো দ্য ইকুয়েটর। ইকুয়েটরের উপরের এবং নিচের দুটো অংশকে এক একটা হেমিস্ফিয়ার বলা হয়। আমরা এগুলোকে নর্মালি বলি হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, এরকম আর কি। হোয়াই শ্যাল গড রিপে দ্য প্যাট্রিয়ট? প্যাট্রিয়টকে কেন সৃষ্টিকর্তার রিপে করা উচিত? গড শ্যাল রিপে দ্য প্যাট্রিয়ট অ্যাজ পিপল হ্যাভ নট রিকগনাইজড হিজ সার্ভিসেস ইন লাইফ। যেহেতু জনগণ এই দেশপ্রেমিক মানুষটার ভালো কাজগুলোকে সম্মান দিতে জানে নাই, তাহলে এটা কে দিবে? সৃষ্টিকর্তাকে দিতে হবে। ইট ইজ এ গুড রিজন, এটা একটা ভালো কারণ ছিল, দ্যাট হি উইল বি রিওয়ার্ডেড বাই গড ইন হেভেন। যেহেতু সে ভালো কাজের ফলাফলটা পৃথিবীতে পায়নি, তাহলে উনি স্বর্গে জিনিসটা পাবে। একজন কমেন্ট করেছো, সেটা আমরা একটু দেখব। এবং আমরা ইতিমধ্যে চলে এলাম কত নম্বর কোয়েশ্চেনে? 2020-এ। তাড়াহুড়ো করে বাসায় আসছি, তোমাদের লাইভ ক্লাস অলমোস্ট তখন শুরু হয়ে গেছে, দেন খাওয়া দাওয়া করি নাই, প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে আমার। ওকে, এই কোয়েশ্চেনটা অন্য ইজি ওয়েতে বলেন প্লিজ। দ্য পোয়েট প্রেয়ার ফর হিজ ডটার। একটা ভালো কোয়েশ্চেন করছো ফারহানা হক, একটু মনোযোগ দিয়ে শোনো। কবি তার মেয়ের জন্যে কি প্রার্থনা করেছেন? হি প্রেইড ফর হিজ ডটার দ্যাট, সে তার মেয়ের জন্য প্রার্থনা করেছে যে দ্য ডটার শুড নট বি এক্সেসিভ, শুড নট বি পজেস অর শুড নট হ্যাভ এক্সেসিভ বিউটি, তার যেন অতিরিক্ত সৌন্দর্য না থাকে। হি অলসো প্রেইড ফর হিজ ডটার, সে আরও প্রার্থনা করেছে তার সন্তানের জন্য। আমরা একটু দেখে দেখে বললে সুবিধা হবে, একটু দেখে বলি, খুঁজে পাবো। এই যে, দ্য পোয়েট ওয়ান্টস দ্যাট হিজ ডটার শুড নট বি এক্সেসিভলি বিউটিফুল। আমরা শুধু এই একটা লাইন লিখবো। প্রথমে আমরা লিখবো দ্য পোয়েট ওয়ান্টস দ্যাট হিজ ডটার শুড নট বি সো বিউটিফুল, তার সন্তান যেন অনেক অনেক সুন্দর না হয়। তারপর আবার নতুন করে আমরা লাইন লিখবো। হি অলসো ওয়ান্ট
টু হ্যাভ কার্টেসি ইন হিজ ডটার। সে আরও চেয়েছে তার সন্তানের মধ্যে যেন কার্টেসি থাকে। কার্টেসি মানে ভদ্রতা। সেলফ গ্র্যাটিফিকেশন আমরা অ্যান্ড দিয়ে লিখে দেবো, অ্যান্ড সেলফ গ্র্যাটিফিকেশন। পারবে ফারহানা হক? ওকে, 2020। হোয়াট ইজ দ্য রাইম স্কিম অন শেক্সপিয়ার অ্যান্ড সনেট? এটা মুখস্থ করতে হবে, কারণ শেক্সপিয়ারের সনেটের মূলত রাইম স্কিমটা সিমিলার থাকে। একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। এটা কীভাবে মুখস্থ করবা? লিখে লিখে, খাতায় লিখে। আর এটা একটা ছন্দ আছে, যেমন এ বি প্রথম দুটো সেম, দেন সিডি দেন ইএফ দেন জিজি। ঠিক আছে, এটা কিন্তু কঠিন না, খুবই সহজ। মনে রাখবা এ বি সিডি ইএফ জিজি। হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসিট? দুটো ভিন্ন রকম জিনিসকে তুলনা করাকে মেটাফিজিক্যাল কনসিট বলে। দ্য মেটাফিজিক্যাল কনসিট ক্যারেক্টারিস্টিক্স অফ জন ডান অ্যান্ড হিজ ফলোয়ার্স। মানে এই বৈশিষ্ট্যটা মূলত ব্যবহার করতো কি মেটাফিজিক্যাল কনসেপ্টটা? জন ডান এবং তার ফলোয়ার্সরা। জিনিসটা কি এবার আমরা বলি। ইজ এ কম্প্যারিজন, এটা একটা তুলনা। অফেন কমপ্লেক্স অ্যান্ড স্টার্টলিং, হঠাৎ করে তুলনা করা হয়, একটু জটিল তুলনা। অ্যান্ড হাইলি ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডিসিমিলার, দুটো ভিন্ন জিনিসের মধ্যে, ইন্টেলেকচুয়াল দুটো জিনিসের মধ্যে। থ্যাংকস ফর ইউর এক্সপ্লানেশন ফারহানা। ওকে, তোমাকে ওয়েলকাম। আমরা মেটাফিজিক্যাল কনসেপ্টটা একটু সহজ ভাষায় লিখি। ফারহান, আমাকে একটা হেল্প করো, আমি যেটা বলবো তুমি একটু টাইপ করে লিখবা। হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসিট? মেটাফিজিক্যাল কনসিট মিন, একটু লিখে ফেলো, বাকি সবাই দেখে উপকৃত হবে। মেটাফিজিক্যাল কনসিট মিন the very comparison between two dissimilar things, বা যে কেউ লেখো, a comparison between two dissimilar thing is called metaphysical conceit. এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে নেবে তোমরা। স্যার এখান থেকে পড়লেই হবে নাকি আরও কিছু পড়ার দরকার আছে? না, আর কিছুই দরকার নেই। ফারজান আহমেদ কমেন্ট করছো। 15 সাল থেকে 21 সাল পর্যন্ত আমরা যদি ব্রিফ কোয়েশ্চেন পড়ি, প্রায় 90টার মতো হয়। এখান থেকে ইনশাল্লাহ আমরা 10টার বেশি কমন পাবো। আমাদের আর দরকার নেই। কপাল যদি খুব খারাপ থাকে তাও আমরা 6-7টার বেশি কমন পাবো। ঠিক আছে, আর কিছুই পড়ার দরকার নেই। পরের কোয়েশ্চেন, হাউ ইজ অটাম পার্সনিফাইড ইন দ্য পোয়েম টু অটাম? টু অটাম কবিতায় অটাম মাসটাকে পার্সনিফাই করা হয়েছে কিভাবে? ইন দ্য পোয়েম অটাম ইজ পার্সনিফাইড অ্যাজ উইনোয়ার। অটাম কবিতায় পার্সনিফাই করা মানে মানুষ হিসেবে তুলনা করা। ঠিক আছে, যে কি করতে পারে? উইনোয়ার করতে পারে। উইনোয়ার জিনিসটা কি? অ্যাজ এ রিপার মানে হচ্ছে ফল পাকাইতে পারে। অ্যাজ এ গ্লিনার অ্যান্ড অ্যাজ এ সিডার প্রেসার। আসলে অনেকগুলো ওয়ার্ড বলছে, তোমরা দুইটা মুখস্থ রাখলেও চলবে। আমি একটু এক্সপ্লেন করে দিই। রিপার বলতে তো বললাম যে ফল ফুল পাকে যেভাবে, বা পাকায় যে। সিডার প্রেসার মানে হচ্ছে অ্যাপল সিডার যে তৈরি করে, প্রেস করে, চাপ দেয় আর কি, এরকম। তাহলে অটামকে এইভাবে পার্সনিফাই করা হয়েছে। হাউ ডাজ দ্য প্যাট্রিয়ট রিসিভড বাই হিজ কান্ট্রিম্যান? কান্ট্রিম্যান বা জনগণের দ্বারা কিভাবে প্যাট্রিয়ট কি করেছে, কিভাবে রিসিভ করেছে? নাহিদ হাওলাদার, পড়ো ফার্স্ট ইয়ার, বুঝতে পারছি না, একটু ভালো করে বলো। আমরা ফার্স্ট ইয়ারের ব্রিফ কোয়েশ্চেন পড়ছি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে। তাহলে রিসিভ করেছিল কিভাবে প্যাট্রিয়টকে? দ্য প্যাট্রিয়ট ওয়াজ রিসিভড বাই হিজ কান্ট্রিম্যান উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড মার্টল। ফুল দিয়ে সুন্দর করে তাকে রিসিভ করা হয়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়াইফ ইন দ্য পোয়েম হোম বিউরিয়াল? অ্যামি ওনার বউয়ের নাম। How do human beings disappear from the earth as stated in the poem Daffodils? ড্যাফোডিল কবিতায় যে কি করা হয়েছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যায় মানুষ কিভাবে? লাইক দ্য ড্যাফোডিলস হিউম্যান বিং ডাই ভেরি সুন অ্যান্ড ড্রাই অ্যাওয়ে লাইক স্প্ল্যাশ। ড্যাফোডিল কবিতায় বলা হয়েছে যে ড্যাফোডিল ফুলের মতো মানুষ খুব দ্রুত মারা যায়, অ্যান্ড ড্রাই অ্যাওয়ে উইথ স্প্ল্যাশ অফ সামার রেইন, এবং সামারের একটা বৃষ্টিতে মানুষের এই লাশগুলো একদম হারিয়ে যায়। অর ড্যাজলিং ফার লাইক মর্নিং ডিউ, অথবা সকালে যে মর্নিং ডিউ থাকে, সকালে যে শিশিরের বিন্দুগুলো থাকে, দেখতে মুক্তোর মতো মনে হয়, এগুলো যেমন সূর্য উঠলেই হারায় যায়, গায়েব হয়ে যায়, এরকম পৃথিবী থেকে মানুষ একাই গায়েব হয়ে যায়। থানোসের ওই যে কি যেন বলে, তুড়ি দিতে হয় না। থ্যাংকস ফর ইউর এক্সপ্লানেশন ফারহানা হক। আরেকজন কমেন্ট করেছে, স্যার এখান থেকে পড়লেই হবে নাকি? হ্যাঁ, এটা তো অ্যান্সার করছি। মেটাফিজিক্যাল কনসেপ্ট মিনস দ্য কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিং। ভেরি গুড। টু ডিসিমিলারের জায়গায় আমরা আরেকটা ওয়ার্ড দিব, টু ভেরি ডিসিমিলার থিং। মানে এই দুইটা জিনিস ডিসিমিলার একটা সীমা থাকে, অনেক বেশি ডিসিমিলার।
বা সব সাবজেক্টে কি 15 থেকে 21 ইয়ার্স পড়লে কমন পাবো? ইনশাল্লাহ আমরা এখানে 100%ই ধরতে পারি 15 থেকে 20 পর্যন্ত পড়লে আমরা কমন পাবো। তবে 15 থেকে 20 পর্যন্ত পড়লে হচ্ছে আমরা মিনিমাম 8-9টার বেশি কমন পাবো। যদি কেউ 13 থেকে 20 পর্যন্ত পড়তে পারো, 21 পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ 100% কমন পাবে। ওকে, পরের কোয়েশ্চেন, হোয়াট ডাজ টেড হিউজ মিন বাই দ্য ফ্রেজ কিলার ফ্রম দ্য এগস? এটা আমরা রিপিট পেলাম। ডিম থেকে বের হয়েই খুন খারাপের যে ইনস্টিংক্ট থাকে, সহজাত প্রবৃত্তি, এই কথাটা বলার মাধ্যমে উনি কি বুঝিয়েছেন হিয়ার টেড হিউজ মিনস দ্যাট দ্য পাইক হ্যাভ দ্য ডিস্ট্রাকটিভ ইনস্টিংক্ট। রাইটার বলেছেন যে পাইক মাছের ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক একটা ইনস্টিংক্ট, প্রবৃত্তি থাকে, ইচ্ছাকাঙ্ক্ষা থাকে ইন দেম, তাদের মধ্যে, ফ্রম দ্য ভেরি টাইম দ্য মাদার ফিশ লেইস ইটস এগ, একদম মা ফিশটা যখন ডিম পাড়ে ওই সময় থেকে। হোয়াট ডাজ ডিলান থমাস মিন বাই লিটলিং হাউস? লিটলিং হাউস বলতে মূলত কি বুঝিয়েছেন? আলোকিত হাউস আর কি। দ্য লিটলিং হাউস ইজ এ মেলোডিয়াস হাউস ফুল অফ মেরি অ্যান্ড সুইট সাউন্ড। লিটলিং হাউস বলতে মূলত বোঝায় একটা সুন্দর আলোকিত হাউস যার মধ্যে কি থাকবে? ফুল অফ মিরি, মিরি মানে আনন্দ, অ্যান্ড সুইট সাউন্ড, সুন্দর আওয়াজ। শেষ হচ্ছে না কেন? প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। আমরা এবার পেলাম 2021। ভেরি গুড, এটা পড়লেই শেষ আলহামদুলিল্লাহ। তোমরা লাইনে কে আসো? কয়জন আসো? এখন 19 জন আসো, লাইক দিয়েছো 29, তাও আমি জানি কয়েকজন বাকি আসো। প্লিজ সবাই লাইক দিয়ে দাও, আমরা একটু 30-র বেশি লাইক দেখতে চাই। পরবর্তীতে আশা করি যে ভিডিওতে ভিউ বাড়বে। 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি আমাদের ক্লাস। আশা করি এটা আমরা 15 মিনিটের মধ্যে শেষ করে দিব। আর কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এবং লাস্ট কথা, তোমরা যারা কোর্স নাওনি অবশ্যই একটু ডেসক্রিপশন চেক করে আমার কোর্সগুলো নিবে। এক্সামের আর একদিন সময় থাকলেও কোর্স নিবা, 1 বছর সময় থাকলে অবশ্যই কোর্স নিয়ে প্রতিদিন 1-2টা করে ভিডিও দেখবে। আর যদি খুব শীঘ্রই এক্সাম হয় তাহলে কোর্স নিয়ে একদম একটানা ভিডিওসগুলো দেখতে থাকো। তোমাকে আর নতুন করে পড়তে হবে না, গাইড, শিট, বই কিচ্ছু লাগবে না, জাস্ট কোর্স নিয়ে ভিডিও দেখো। প্রথম আমাদের যে কোয়েশ্চেনটি ছিল সেটি হচ্ছে, হোয়াট ডাজ শেক্সপিয়ার মিন বাই আই অফ হেভেন? এটা সূর্যকে বলা হয়েছে আই অফ হেভেন। হোয়াট টাইপ অফ সনেট ইজ অন হিজ ব্লাইন্ডনেস? এটা হচ্ছে মূলত পেট্রার্কান অথবা ইটালিয়ান সনেট উইথ অক্টেভ অ্যান্ড সিস্টেট, এটা আমরা লিখতে পারি। ইটস এ টাইপ অফ পেট্রার্কান অর ইটালিয়ান সনেট উইথ অক্টেভ অ্যান্ড সিস্টেট। অক্টেভ মানে প্রথম 8 লাইন, সিস্টেট বলতে শেষের 6 লাইন। হোয়াট ইজ স্লিপার্স ডেন? ওই যে 7 জন ঘুমাইছিল কয়েকশো বছর, ঠিক আছে, বাইবেলে বর্ণনা একটা গল্প। তো এই জিনিসটা আসলে কি? হোয়াট ইজ 7 স্লিপার্স ডেন? ডেন মানে হচ্ছে গুহা, পাহাড়ের গুহা। ইট ইজ অ্যান অ্যালিউশন ফ্রম দ্য বাইবেল, এটা বাইবেল থেকে একটা উদ্ধৃতি নেওয়া হয়েছিল। দ্যাট রেফার্স টু দ্য 7 ব্রাদার্স, যেটা মূলত 7জন ভাইয়ের কথা বলে, হু স্লেপ্ট ইন এ কেভ ফর অ্যাবাউট 200 ইয়ার্স, যারা মূলত একটা পাহাড়ের গুহায় গিয়ে ঘুমাইছিল, উঠে দেখে যে 200 বছর পার হয়ে গেছে। কেন ওখানে গিয়ে ঘুমাইছিল? টু এসকেপ ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য। আর এই গল্পটা আমি সম্ভবত জানতাম। এখানে আরেকটা ব্যাপার ছিল হচ্ছে ওদের সাথে একটা কুকুর ছিল মনে হয়, সেটা আবার মারা গেছিল একদম। মানে উঠেই ওরা হচ্ছে আশেপাশে কুকুরের কঙ্কাল টঙ্কাল ইত্যাদি দেখতে পায়। তারপর যখন দেশে ফিরে আসে বা লোকালয়ে ফিরে এসে দেখে যে রাজা ওদেরকে মৃত্যুদণ্ড দিছে সেই রাজা মরে গেছে অনেক অনেক বছর আগে, 200 বছর আগে। ওকে, হু ওয়াজ ক্রমওয়েল? ক্রমওয়েল জিনিসটা কি? ক্রমওয়েল ওয়াজ এ গ্রেট রুলার। ক্রমওয়েল ছিল একজন সেরা শাসক অফ ইংল্যান্ডের, অ্যান্ড ওয়াজ রেসপন্সিবল ফর ব্লাডশেড ডিউরিং দ্য সিভিল ওয়ার, এবং সিভিল ওয়ারের সময় ইনি প্রচুর ব্লাডশেড অর্থাৎ মানুষকে মেরেছিলেন। এটুকুই লিখবো, আর বড় দরকার নেই। হোয়াট ইজ অ্যান ওড? আবার রিপিট পেলাম, মুখস্থ করতে হবে। An ode is a lyric poem serious in subject. Ode হচ্ছে একটা লিরিক পোয়েম যার সাবজেক্ট ম্যাটার থাকে অনেক সুন্দর, এলিভেটেড ইন স্টাইল অ্যান্ড এলিভেটেড ইন স্টানজাইক স্ট্রাকচার। স্টানজা স্ট্রাকচারের দিক থেকে এটা সহজ থাকে। তোমরা এই কোশ্চেনটির অ্যান্সার মুখস্থ করবা। এর আগে আমরা ওডের একটা অ্যান্সার পেয়েছি, 2বার পেয়েছি, খুব একটা ভালো ছিল না, এটাই ভালো। হু ইজ পেনেলোপ বা পেনেলোপি? পেনেলোপি কে ছিলেন? পেনেলোপি ছিল ইউলিসিসের বউ। পেনেলোপি ইজ দ্য ওয়াইফ অফ ইউলিসিস, দ্য লিজেন্ডারি কিং অফ ইথাকা। ইথাকার রাজা ছিলেন ইউলিসিস, তার ওয়াইফের নাম পেনেলোপি। Thus I entered and thus I go, এই কথাটা কে বলছে? বক্তাকে। দ্য প্যাট্রিয়ট ইজ দ্য স্পিকার। হাউ ডাজ দ্য ওয়েস্ট উইন্ড ডেস্ট্রয় অ্যান্ড প্রিজার্ভ? ওয়েস্ট উইন্ড কিভাবে ডেস্ট্রয় করে এবং বাঁচিয়ে রাখে? অ্যাজ এ ডেস্ট্রয়ার, ধ্বংসকারী একজন মানুষের মতো হয়ে বা ধ্বংসকারী হিসাবে, দ্য ওয়েস্ট উইন্ড ড্রাইভস অ্যাওয়ে অল ডেড লিভস। ওয়েস্ট উইন্ড কি করে? পশ্চিমা বাতাস সমস্ত মৃত পাতাকে শুকিয়ে ফেলে। অ্যান্ড সিডস অ্যান্ড বিউরিজ দেম আন্ডারগ্রাউন্ড, এবং এটা মাটির সাথে মিশিয়ে ফেলে, বিউরি করে ফেলে। বিউরি মানে হচ্ছে ডুবিয়ে কবর দিয়ে দেওয়া।
অ্যান্ড অ্যাজ এ প্রিজার্ভার, এবং রক্ষণাবেক্ষণ করে এরকম হিসাবে, ইট প্রিজার্ভস দ্য সিডস বাই ড্রাইভিং দেম আন্ডারগ্রাউন্ড টিল দে জার্মিনেট, এবং এই ফলগুলোকে সিডসগুলোকে, বীজগুলোকে ও আবার মাটির নিচে পুঁতে ফেলে নতুন করে যেন এটা গজাইতে পারে। মানে হচ্ছে এটা একই সাথে ধ্বংস করে দিচ্ছে আবার নতুন করে তৈরি করে দিচ্ছে। হোয়াট মেক্স রবার্ট হেরিক উইপ? রবার্ট হেরিক কেন কাঁদে? দ্য শর্ট লাইফ স্প্যান অফ ড্যাফোডিলস মেক রবার্ট হেরিক উইপ। রবার্ট হেরিক কান্না করেছে ড্যাফোডিল ফুলের ছোট্ট লাইফ স্প্যান দেখে। আসলে ড্যাফোডিল ফুলের তো না, ওইটা দেখে উনি মানুষের লাইফ স্প্যানের কথা ভাবছেন এবং কষ্ট পাচ্ছেন। কারোর কি আর কোনো কমেন্ট করার আছে? আমরা শেষ করে দেবো একটু পরেই সব সাবজেক্টই কি। ওকে, ফার্স্ট ইয়ার ভালোভাবে ভাইয়ার লেকচার শোনো, ভাইয়ার ভিডিও দেখলে 4th ইয়ার পর্যন্ত আসছি। আচ্ছা, নাহিদ হাওলাদার ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য উনি পরামর্শ দিয়েছেন। না, তুমি পরামর্শ দিয়েছো, থ্যাংক ইউ। ভাইয়ার ভিডিও দেখে 4th ইয়ার পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ। রেসপেক্ট ভাই, হোম মাদারীপুর স্টাডি, বরিশাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার কথাগুলো শুনে ভালো লাগলো। তুমি 4th ইয়ার পর্যন্ত আমাকে ফলো করছো বা আমার ক্লাসগুলো, যাক শুনে ভালো লাগলো। অনেকেই আছে অনেক এলাকার, বরিশালের বা সিলেট, চট্টগ্রাম। ইনশাল্লাহ আমাদের প্রায় ধরো গত বছর 4th ইয়ার এবং 3rd ইয়ারে আমি প্রায় কয়েক হাজার স্টুডেন্টকে কোর্স দিয়েছিলাম এবং বিভিন্ন রকম বিভিন্ন জায়গার স্টুডেন্ট পেয়েছি। যাক, হাওলাদার থ্যাঙ্কস। এরকম দু একটা কমেন্ট আসলে মন ভালো করে দেয়। এরপরে যে নাম্বার, হুইজ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড টু ওয়ার্ডসওয়ার্থ? ওয়ার্ডসওয়ার্থের কাছে একাকিত্বের ভালো দিকটা কি? এটাও আমরা রিপিট পেয়েছি, আমরা মুখস্থ করবো। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্লেসিং ইজ দ্যাট, সবচেয়ে সেরা সময়টা হচ্ছে বা আশীর্বাদ হচ্ছে, সলিটিউড ক্যান অফার, একাকিত্ব তাকে যে ভালো জিনিসটা অফার করতে পারে বা দিতে পারে। জিনিসটা কি? দ্যাট অল ডিস্ট্রাকশন বিং অ্যাবসেন্ট, মানে সব ধরনের ডিস্ট্রাকশন থেকে মুক্তি পাওয়া যায়। ওল্ড মেমোরিজ, পুরাতন স্মৃতি থেকে। দ্য মেমোরি অফ ড্যাফোডিলস ক্যান ইজিলি অ্যান্ড ভিভিডলি রিভাইভড, এবং আমরা ঠিক এই সময়ে কবি কী করতে পারে? ড্যাফোডিলের স্মৃতিটাকে মাথায় নিয়ে আসতে পারে। টু গেট দ্য সেম প্লিজার অ্যাজ বিফোর, ড্যাফোডিল ফুল উনি প্রথম যেদিন দেখছিলেন সেম ওইভাবে দেখে যে আনন্দ আবার নতুন করে উনি পায়। ঠিক আছে, আনন্দ পায় কখন? যখন উনি একাকিত্বে থাকে এবং ড্যাফোডিল ফুলের কথা স্মরণ করে। আর কয়েকটা প্রশ্ন, 2টা প্রশ্ন পড়লে আমাদের আজকের পড়াশোনা এখানে শেষ। হাউ ওয়ের দ্য ওয়েভস? আচ্ছা, কমেন্ট করছো নাহিদ হাওলাদার, অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ। ওকে, ফারহানা হক, পোয়েটস লাইফস্টাইল, কোন এজের পোয়েট লাভ থিম পড়তে পড়তে লাইফটা শেষ হয়ে যাবে, ফার্স্ট ইয়ার এখনই বোরিং লাগে? ফারহানা হক, তোমাকে একটা ভালো তথ্য দিই, তুমি যদি পড়তে যদি এরকম বোরিং লাগে, তাহলে জাস্ট আমি ভিডিওতে যে কথাগুলো বলি জাস্ট এটুকুই শুনবা, এর বাইরে যাবা না। আমি দেখবা যে খুবই কম কবিদের লাইফস্টাইল নিয়ে কথাবার্তা বলি, খুবই কম। কারণ এটা এক্সামে আমাদের খুব একটা প্রয়োজন হয় না, শুধু এক্সামে না, পরবর্তী লাইফে কোথাও কখনোই এগুলো আসবে না। তারপর আরও কি থিম এগুলা সবগুলোর প্রয়োজন নেই, 2-4টে কবিতার বা যার প্রয়োজন হয়। মূল কথা, আমি ভিডিওতে বা আমি তোমাদের কোর্সে যেভাবে যা ফলো করতে বলি ওইটুকুই করবা, এর বেশি আনন্দ নিয়ে পড়তে চাইলে পড়বা, প্রয়োজন মনে করলে দরকার নেই। হাউ আর দ্য ওয়েবস ইন ব্রুকলিন রিভার? ব্রুকলিন রিভারের ওয়েবসগুলো, ঢেউগুলো কেমন ছিল? ইন ব্রুকলিন রিভার দেয়ার ওয়ার স্ক্যালোপড ওয়েবস। ব্রুকলিন রিভারের যে ঢেউগুলো ছিল সেগুলো ছিল স্ক্যালোপড। দ্যাট ইজ ওয়েভস উইথ এ সিরিজ অফ স্মল কার্ভস অ্যালং দ্য এজেস। এই ওয়েবসগুলো, স্ক্যালোপড ওয়েব বলতে মূলত কি বোঝায়? একসাথে অনেকগুলো ছোটো ছোটো ঢেউ এই টাইপের। ঠিক আছে, এটাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। ব্রুকলিন নদীর ঢেউগুলো কেমন ছিল? স্ক্যালোপড ওয়েবস, স্ক্যালোপড ঢেউ ছিল। হোয়াট ইজ পার্সনিফিকেশন? আচ্ছা, পার্সনিফিকেশন একটু বাংলায় বলি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ভেরি গুড, এটা ছিল সেই রবীন্দ্রনাথের কবিতা, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। পার্সনিফিকেশন বলতে ধরো কলমকে আমি এমনভাবে প্রেজেন্ট করছি যেন কলম একটা মানুষ। যেমন আমি কলমকে বলছি যে হে কলম, তুই আজকে কাছে না থাকলে আমার এক্সাম ভালো হতো না, মানে মনে হচ্ছে যেন আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি। তো কলমকে আমি পার্সনিফাই করে দিলাম, এরকম। অ্যান্সারটা পড়ি, দেখো। পার্সনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ, পার্সনিফিকেশন এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে লাইফলেস অবজেক্ট অর আইডিয়াস আর গিভেন লাইফ, মানে আসলে প্রাণহীন কোনো জিনিসটাকে জীবন প্রাণ দেওয়া হচ্ছে, এরকম কোয়ালিটিস দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় পার্সনিফিকেশন। তো আমরা আর পড়বো না। তোমাদের কারোর যদি কোনো কমেন্ট থাকে সেটা জিজ্ঞেস করতে পারো, এবং 2-4টে পরামর্শ দিয়ে আমি আজকে ভিডিও শেষ করে দিব। তোমাদেরকে আরও একবার বলতে চাই, যারা আমার কোর্সগুলো নাও নি, এক্সামের আগে যদি 2 দিন সময় থাকে বা 2 মাস বা যতটুকুই সময় থাকুক না কেন, কোর্স নিয়ে নেবে, কারণ ওখানে শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, এভরিথিং আমি লাইন বাই লাইন সহজ নোট থেকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এগুলো জাস্ট একবার ভিডিও দেখলেই লেখার মতো অ্যাবিলিটি তোমাদের হয়ে যাবে। ঠিক আছে,
এবং আমি যেভাবে বলি সেভাবে একটু ফলো করার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ আমাদের সাজেশনসগুলোও বেশ কমন পড়ে, সাজেশনটাও ফলো করবে, ডেসক্রিপশনে সবই দেওয়া থাকবে। আর যারা কোর্স নিতে চাও অবশ্যই একটু ডেসক্রিপশনটা চেক করবে, ডেসক্রিপশনে আমার কোর্স কীভাবে কী নিতে হবে সবই লেখা আছে। তো প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, আমি এখন যেয়ে খেতে বসবো। ভালো থেকে সবাই। 30 জন লাইক দিয়েছে এবং শেষ পর্যন্ত 15 জন লাইভে ছিল, আমি তাতেই অনেক খুশি হয়েছি। কারণ আমাদের স্টুডেন্ট অনেক নেই, অনেক স্টুডেন্ট দরকারও নেই। যারা আমাকে ফলো করতে চাও অনার্সের এই সময়টা, পুরো সময়টা ধরে অল্প পরিশ্রমে যারা ভালো রেজাল্ট করতে চাও, আমি এরকমই কিছু স্টুডেন্ট জাস্ট চাই। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফিজ। ওকে, যাওয়ার আগে সবাই লাইক দিয়ে যাও।